আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? তো কৃষি গুচ্ছ কোর্সের চতুর্থ লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের এই লেকচারটা শুরু করা যাক। তো আজকের এই আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে ফিজিক্স প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। ফিজিক্স প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা। এটার জন্য আমাদের কয়টা লেকচার লাগবে? এটার জন্য মোট হচ্ছে আমাদের 2টা লেকচার লাগবে। ঠিক আছে, এখানে আমরা মোট 50টা এমসিকিউ সলভ করব। মোট 50টা এমসিকিউ সলভ করব। তো আজকে হচ্ছে 15টা এমসিকিউ সলভ করব এবং কিছু সূত্র নিয়ে আলোচনা করব, এবং তার পরের লেকচারে আমরা হচ্ছে আর যে বাদবাকি এমসিকিউ থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে শুরু করা যাক যে নিউটনিয়ান মেকানিক্স হচ্ছে ফিজিক্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে, নিউটনিয়ান ফিজিক্স আর হচ্ছে মডার্ন ফিজিক্স। ফিজিক্সকে কেন দুইটা ভাগে ভাগ করা হলো? ফিজিক্সকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে কারণ কি, নিউটন মনে করতো যে এল এম টি হচ্ছে ধ্রুবক, আর আইনস্টাইন মনে করতো এল এম টি হচ্ছে ধ্রুবক না। এল এম টি হচ্ছে কি, এল হচ্ছে দৈর্ঘ্য। স্থির অবস্থায় বসে একটা বস্তুর দৈর্ঘ্য যা মাপবা, একটা গতিশীল অবস্থায় বসেও তা সেই বস্তুর দৈর্ঘ্য তাই মাপবা, ভরের ক্ষেত্রেও তাই এবং সময়ের ক্ষেত্রেও তাই। এটা হচ্ছে নিউটনের ধারণা ছিল, এটা ধ্রুবক। কিন্তু আইনস্টাইন এসে দেখে নাই, একটা স্থির কাঠামোতে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য তুমি যা মাপবা, গতিশীল কাঠামোতে দৈর্ঘ্য তা মাপা যাবে না। ঠিক আছে, তারপরে ভরের ক্ষেত্রেও তাই এবং সময়ের ক্ষেত্রেও তাই। একটা স্থির মাধ্যমে সময় যেমন, কিন্তু একটা গতিশীল মাধ্যমে সময় কিন্তু তেমন না। এইগুলো হচ্ছে আপেক্ষিক। তো এইগুলোর উপর ভিত্তি করে ফিজিক্সকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা পড়ি। আমরা এই অধ্যায়ের সূত্রগুলো সম্পর্কে বা এই অধ্যায়টা সম্পর্কে প্রথমে একটু ওভারভিউ দিয়ে নেব, তারপরে হচ্ছে আমরা এমসিকিউ সলভ করতে শুরু করবো যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। এখানে কি বলছে, বল কাকে বলে? তোমরা এই সব কিছু বিষয় জানো, আমি শুধু একবার রিমাইন্ডার রিমাইন্ড করে দিতে যাচ্ছি। ঠিক আছে, তো বল, বল হচ্ছে কি, বস্তুর জড়তার পরিবর্তন করে বা করতে চায় এমন কিছুকে বল বলে। এখন জড়তা কি? বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার যে প্রবণতা, সেটাই হচ্ছে কি জড়তা। ঠিক আছে, তো তারপরে এখন আমরা দেখি নিউটনের প্রথম সূত্র কি। নিউটনের প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু স্থিতিশীল থাকবে এবং গতিশীল বস্তু সম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। নিউটনের প্রথম সূত্রটা আশা করি তোমরা সবাই জানো। ঠিক আছে, তারপর হচ্ছে ভরবেগ। ভরবেগ জিনিসটা কি? ভরবেগ হচ্ছে এম গুণ ভি। ভর এবং বেগ এই দুইটার গুণফলকে ভরবেগ বলে। এম ভি মাইনাস এম ইউ। এম ভি মানে কি, শেষ ভরবেগ। এম ইউ মানে আদি ভরবেগ। তাহলে শেষ মাইনাস আদি, এটা কি হচ্ছে, কোনো কিছুর পরিবর্তন বোঝায়। তাহলে এটাকে কি বলবে? ভরবেগের পরিবর্তন বলবে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এইসব অনেক কিছু, তাই তোমাদের আগেই থিওরিটা আলোচনা করে নিচ্ছি। এম ভি মাইনাস এম ইউ বাই টি যদি সময় থাকে, তার মানে কি ভরবেগের পরিবর্তনের হার। যদি বলে ভরবেগের পরিবর্তনের হার, তাহলে কি হবে? এম ভি মাইনাস এম ইউ বাই টি। এটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের হার। এখন হচ্ছে আমরা দেখব নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়। নিউটনের যে দ্বিতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্র থেকে আমরা আমরা বলের মান এবং বলের দিক এই দুইটা সম্পর্কে ধারণা পাই। বুঝতে পারছো? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কিভাবে সূত্রটা আনতে পারি? এফ ইজ প্রপোর্শনাল টু এফ, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। মানে বল, একটা বস্তু আছে, এই বস্তুতে আমি এদিক থেকে একটা বল প্রয়োগ করছি, এদিক থেকে একটা বল প্রয়োগ করছি, এদিক থেকে একটা বল প্রয়োগ করছি, সবকটা বলের ক্রিয়ার ফলে এই বস্তুটা যে কোনো একটা দিকে ত্বরণ প্রাপ্ত হবে। তো এই যে এই সবকটা বলের যোগফল বা লব্ধির ফলে একটা দিকে ত্বরণ প্রাপ্ত হবে, এর জন্য বলা হয়েছে সামেশন অফ এফ ইকুয়াল টু এম। তো আমরা নর্মালি এফ ইকুয়াল টু এম এ ধরে নিই। এফ ইকুয়াল টু এম এ, ওখান থেকে এ এর বদলে আমরা কি লিখতে পারি? ভি মাইনাস ভি নট বাই টি। এ এর যে সূত্র, এফ ইকুয়াল টু এম ভি মাইনাস ভি নট বাই টি। তো সেখান থেকে এফ টি ইকুয়াল টু এম ভি মাইনাস এম ভি নট, এটা আসে। তো এখানে এফ টি, এফ টি কে আবার কি বলা যায়? এফ টি কে বলা হয় যে বলের ঘাত। এফ টি কে কি বলা হয়? এফ টি কে বলা হয় হচ্ছে বলের ঘাত। তার মানে কি, এফ টি হচ্ছে বলের ঘাত। বলের ঘাত ইকুয়াল টু কি, এম ভি মাইনাস এম ভি নট, ভরবেগের পরিবর্তন। এম ভি মাইনাস এম ভি নট, এটা যে ভরবেগের পরিবর্তন, এটা কিন্তু একটু আগে এখানে দেখাইছিলাম, ভরবেগের পরিবর্তন। তার মানে বলের ঘাত ইকুয়াল টু কি, ভরবেগের পরিবর্তন। যদি একটা বস্তুর ওজন দেওয়া থাকে, আদিবেগ দেওয়া থাকে, শেষ বেগ দেওয়া থাকে, আমাদের যদি বলে বলের ঘাত বের করো, তাহলে আমাদের কি বের করতে হবে? বলের ঘাত
সমান আমরা কি জানি, ভরবেগের পরিবর্তন বের করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা দেখি এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রে কি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তারপরে যেটা সেটা হচ্ছে সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষণ থাকে, গতিশক্তিও সংরক্ষণ থাকে। সংঘর্ষ কি আশা করি তোমরা জানো, যে কলিউশন, একটা বস্তু একটা বস্তুর সাথে এসে সংঘর্ষে লিপ্ত হয়, ঠিক আছে। দুই পাশ থেকে আসে বা একই পাশ থেকে এসে সংঘর্ষে লিপ্ত হয়, সেটা হচ্ছে সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষে কি সংরক্ষণ থাকে, ভরবেগ সংরক্ষণ থাকে এবং গতিশক্তি সংরক্ষণ থাকে, ঠিক আছে। এবং অস্থিতিস্থাপক সংঘর্ষে কি ভরবেগ সংরক্ষণ থাকে, তবে গতিশক্তি সংরক্ষণ থাকে না। ভরবেগ সংরক্ষণ থাকে বলতে কি, একটা বস্তুর সংঘর্ষে, দুইটা বস্তুর সংঘর্ষের আদি ভরবেগ ইকুয়াল টু শেষ ভরবেগ। আর গতিশক্তি কি, দুইটা বস্তুর আদি গতিশক্তি সমান শেষ গতিশক্তি। যদি হয় তাহলে হচ্ছে স্থিতিস্থাপক, আর যদি না হয় তাহলে হচ্ছে অস্থিতিস্থাপক, ঠিক আছে। তারপরে আমরা যেটা দেখি, যেহেতু তোমরা এখন অ্যাডমিশন স্টুডেন্ট, তাই আমি তোমাদের কিন্তু এই সব কিছু ভেঙে ভেঙে পড়াবো না, এটা তোমাদের জন্য বিরক্তিকর, এবং এটা এখন এভাবে সবকিছু ভেঙে ভেঙে পড়ার সময়ও নাই, ঠিক আছে। এর জন্য সূত্রগুলো হালকা মনে করিয়ে দেওয়া, তারপরে আমরা এইগুলো থেকে এমসিকিউ সলভ দেখাবো। ভরবেগের সংরক্ষণ নীতি। ভরবেগের সংরক্ষণ নীতি কি বলে, যে বস্তু কণার আদি ভরবেগের সমষ্টি ইকুয়াল টু বস্তু কণার পরের ভরবেগের সমষ্টি। বস্তু কণার, মনে করো দুইটা তিনটা বস্তু আছে, তাহলে এই দুইটা তিনটা বস্তুর ভরবেগের সমষ্টি, আদি ভরবেগ, মানে আদি যত ভরবেগ ছিল তার শেষ ভরবেগের সমষ্টি কি হবে, ধ্রুবক হবে। এটা তোমরা আগে থেকেই জানো। এর মানে কি, সামেশন অফ এম বি ইকুয়াল টু ধ্রুবক, ভরবেগ হচ্ছে ধ্রুবক থাকে। দুইটা বস্তু হলে, দুইটা বস্তু যদি হয় তাহলে কি m1 u1 প্লাস m2 u2 প্লাস m1 v1 প্লাস m2 v2, এরকম। মানে সংঘর্ষের ক্ষেত্রে যদি দুইটা বস্তু এরকম থাকে তাহলে এরকম দুইটা ভরবেগ হবে। দুইটা বস্তু থাকলে আদি ভরবেগ কয়টা হবে, দুইটা আদি ভরবেগ ইকুয়াল টু দুইটা শেষ ভরবেগ, সেটা। যদি তিনটা বস্তু থাকে তাহলে তিনটা বস্তুর আদি ভরবেগ ইকুয়াল টু তিনটা বস্তুর শেষ ভরবেগ। মানে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আদি ভরবেগ ইকুয়াল টু শেষ ভরবেগ। যদি একটা বস্তু থেকে দুইটা বস্তু হয়ে যায়, মানে একটা বস্তু ছিল, সে একটা বোমা ছিল, মনে করি এটা বোমাটা ভেঙে দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল, দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল, তার মানে কি এটা হচ্ছে বোমাটা ভেঙে গেছে। তো তুমি যদি চিন্তা করো, বোমা ভাঙার আগে ছিল বস্তুটা কত, একটা ছিল, m1u1 ধরি, আর বস্তু ভাঙার পরে বস্তুটা কয়টা হয়ে গেছে, দুইটা হয়ে গেছে। তাহলে এখানে কয়টা হবে, দুইটা হবে, m2v2 এরকম দুইটা হবে সংঘর্ষের আগে। তার মানে কি, সংঘর্ষের আদি ভরবেগ ইকুয়াল টু শেষ ভরবেগ, এটাই হচ্ছে বোঝানো হয়েছে। আদি ভরবেগ ইকুয়াল টু শেষ ভরবেগ। তো ভরবেগকে আবার কি লেখা যায়, ডেল পি1, ডেল পি দিয়ে ভরবেগ বোঝায়, তাহলে আদি ভরবেগ পি1 দিয়ে প্রকাশ করছি, শেষ ভরবেগ পি2 দিয়ে প্রকাশ করছি। ডেল পি1 ইকুয়াল টু ডেল পি2, ঠিক আছে। তারপরে এখানে দেখো, তোমাদের হালকা একটু দেখাইছি যে এই যে দুইটা বস্তু, একটা বস্তু m1 আর একটা বস্তু m2, একটার আদিবেগ u1 আর একটার আদিবেগ u2। এই দুইটা বস্তু এক সংঘর্ষ হওয়ার পর একত্র হয়ে তাদের শেষ বেগ v। যখন দুইটা বস্তু একত্র হয়ে যাবে তখন কিন্তু তারা একটা বেগে গতিশীল হবে, কারণ দুইটা বস্তু মিলে একটা বস্তু। এখন তুমি একটা বস্তু চিন্তা করো, এই একটা বস্তুর ভর কি হবে, দুইটা বস্তুর যোগফল, কারণ দুইটা বস্তুর ভর মিলেই একটা বস্তুতে পরিণত হয়েছে। তাহলে m1 আর m2 এর যোগফল, আর তার বেগ হচ্ছে v। তাহলে আমি কি বলছিলাম, আদি ভরবেগ, যখন দুইটা বস্তু ছিল তখন তার আদি ভরবেগ কি, m1u1 প্লাস m2u2। তারপরে যখন একটা বস্তু হয়ে গেছে তাহলে কি হবে, একটা বস্তুর ভরবেগ কি, mv। তাহলে m হচ্ছে কত, এই দুইটার ভরের যোগফল, আর v হচ্ছে এই v, ঠিক আছে। এখন দুইটা বস্তু দুইটা ভিন্ন ভিন্ন দিক থেকে এসে সংঘর্ষে লিপ্ত হয়েছে, তো সেক্ষেত্রে u1 ডান দিকে আমরা পজিটিভ ধরছি, বেগ বিপরীত দিকে হলে একটাকে প্লাস ধরতে হবে, অন্যটাকে মাইনাস ধরতে হবে। ইউ টু কে আমরা মাইনাস ধরছি, একটাকে পজিটিভ ধরছি আর একটাকে নেগেটিভ ধরে m1u1 মাইনাস m2u2। আর যেহেতু একত্রে, তাহলে ভর দুইটা যোগ হয়ে যাবে এবং বেগ একটা থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা ঘর্ষণ নামে যে টপিকটা আছে সেই টপিকটা দেখব। ঘর্ষণ কি, একটা বস্তু যখন অন্য একটা বস্তুর উপর সংস্পর্শে থেকে একে অপরের উপর দিয়ে চলতে চেষ্টা করে, তখন উভয়ের সংযোগ স্থলে গতির বিরুদ্ধে একটি বাধাদানকারী বলের সৃষ্টি হয়।
এই বাধাকে ঘর্ষণ বলে। এই বাধাকে কি বলে? এই বাধাকে ঘর্ষণ বলে। এই যে একটা বস্তু একটা তলের উপরে আছে, এই যে একটা বস্তু এই যে তলের উপরে আছে, তো এই বস্তুটা যখন একে অপরের সংস্পর্শে থেকে চলতে চেষ্টা করবে, তাহলে এদের সংযোগস্থল কোনটা? এই যে হচ্ছে সংযোগস্থল। এই সংযোগস্থলে গতির বিরুদ্ধে যে বাধা, সেটা হচ্ছে কি? ঘর্ষণ বল। বস্তু আর তল যখন স্থির, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, মানে বস্তুও স্থির তলও স্থির। আর বস্তু যখন গতিশীল তখন হচ্ছে কি? গতীয় ঘর্ষণ। ঠিক আছে, তখন হচ্ছে কি হবে? গতীয় ঘর্ষণ। গতিশীল হওয়ার আগ পর্যন্ত যে ঘর্ষণ সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, আর গতিশীল অবস্থায় যে ঘর্ষণ সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ। এখন হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে ঘর্ষণের মান ও অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে ঘর্ষণ গুণাঙ্ক বলে। দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে ঘর্ষণের মান ও অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে ঘর্ষণ গুণাঙ্ক বলে। ঠিক আছে, তো এগুলো ফুল ব্যাখ্যা আমি দিচ্ছি না এখন, কারণ এখন তো এটা তোমাদের অ্যাডমিশন সিজন চলতেছে, অ্যাডমিশনের পড়াশোনা। এই জন্য আর কি ফুল ডিটেলসে পড়াচ্ছি না, তাহলে ফুল ডিটেলসে যদি পড়াইতে যাই তাহলে এই অধ্যায়টা শেষ করতে আমার অনেকগুলো লেকচার যাবে। ঠিক আছে, তো এখানে যে সূত্র, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইকুয়াল টু এফ এস বাই আর। এফ এস হচ্ছে কি? স্ট্যাটিক ঘর্ষণ বল, এবং আর হচ্ছে কি? অবিলম্ব প্রতিক্রিয়া। আর গতীয় ঘর্ষণের ক্ষেত্রে মিউ কে ইকুয়াল টু এফ কে বাই আর। এই দুটো সূত্র তোমরা মনে রাখবা। ঠিক আছে, তারপরে এই অধ্যায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কৌণিক। কৌণিকের যে কাহিনীগুলো আছে, কৌণিকের যেই সূত্রগুলো আছে, এই সূত্রগুলো কিভাবে আসলো সেগুলো হালকা আমি একটু দেখা দিচ্ছি। তো তোমরা ক্লাস 9-10 থেকেই এই চিত্রটার সাথে হয়তোবা পরিচিত। তোমরা ক্লাস 9-10 থেকেই এই চিত্রটার সাথে পরিচিত। ঠিক আছে, একটা বস্তু মনে করো এইখান থেকে যাত্রা শুরু করে এইখানে আসছে, তার মানে কি? সে একটা বৃত্তের চাপ অতিক্রম করছে, তাই না? এখান থেকে যাত্রা করে এখানে আসছে, সেক্ষেত্রে সে বৃত্তের কেন্দ্র থেকে থিটা দূরত্ব অতিক্রম করছে। থিটা দূরত্ব অতিক্রম করে, মানে কৌণিক ক্ষেত্রে থিটা দূরত্ব অতিক্রম করছে, এবং রৈখিকের ক্ষেত্রে এস দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, তো এরকম যদি থাকে, আমরা একটা সূত্র 9-10 জানছিলাম, তো এখানে এটার বদলে আমরা কি লিখতে পারি? এস ইকুয়াল টু আর থিটা লিখতে পারি, যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয়। তাহলে এস ইকুয়াল টু এই যে আর থিটা আমরা লিখতে পারি, তাই না? এখন দেখো, এস ইকুয়াল টু আর থিটা আমরা লিখলাম। এখন দেখো, বেগ বলতে আমরা কি জানি? বেগ হচ্ছে সরণ বাই সময়। আর এই বেগটাকে আমরা, এই যে যে বেগ সারা জীবন আমরা জানছি বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, এই বেগটা হচ্ছে কি? রৈখিক বেগ। রৈখিক বেগ হচ্ছে সরণ বাই সময়। তাহলে কৌণিক বেগ যদি হয় তাহলে কৌণিক সরণ হবে। কৌণিক বেগ, এই যে দেখো, যদি কৌণিক বেগ হয়, কৌণিক বেগ হয়, কৌণিক বেগ হলে কি হবে? কৌণিক সরণ হবে। তাহলে কৌণিক সরণ বাই সময়। তাহলে কৌণিক সরণ কোনটা? কৌণিক বেগকে আমরা কি দিয়ে লিখতে পারি? ওমেগা। ঠিক আছে, কৌণিক বেগের বদলে ওমেগা লিখছি। এখন কি? কৌণিক সরণ। এই চিত্রে দেখো কত কোণ করে সরে গেছে, থিটা কোণ করে সরে গেছে, তাহলে কৌণিক সরণ হচ্ছে থিটা। আর সময় থিটা বাই টি। তাহলে থিটা বাই টি, এই যে ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি, কৌণিক বেগ ইকুয়াল টু থিটা বাই টি, কৌণিক সরণ বাই সময়, এটা হচ্ছে একটা সূত্র। তারপর এখন দেখো থিটা বাই টি, ঠিক আছে, থিটা বাই টি। এখন থিটা, এই যে যে আমরা যখন 9-10 পড়ছিলাম তখন হচ্ছে এই চিত্রটা বা এই সূত্রগুলো আমরা রেডিয়ানে প্রকাশ করেছিলাম। তার মানে কি? এই যে থিটাকে আমরা আমরা রেডিয়ানে নিয়ে যাবো, এবং সময় তো সেকেন্ডে। তাহলে ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি এর একক হচ্ছে কি? রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এটার একক কি? রেডিয়ান পার সেকেন্ড। এখন দেখো প্রশ্নে মাঝে মাঝে দেওয়া থাকে 1 RPM, 1 RPS, ঠিক আছে, এমন দেওয়া থাকে। আরপিএম বলতে কি বোঝায়? রেভলিউশন পার মিনিট। আরপিএম হচ্ছে রেভলিউশন পার মিনিট। যদি আরপিএস থেকে রেভলিউশন পার সেকেন্ড, আরপিএইচ থেকে রেভলিউশন পার আওয়ার। ঠিক আছে, এখন 1 RPM সমান 2π/60 রেডিয়ান পার সেকেন্ড। এই ইউনিট কনভার্টটা জানতে হবে, কারণ প্রশ্নে মাঝে মাঝে ওমেগার ভ্যালু রেডিয়ান পার সেকেন্ডে দেয় না, আরপিএম এ দিয়ে রাখে। ঠিক আছে, তো যদি আরপিএম রেভলিউশন পার মিনিট থাকে তাহলে সেটাকে সেকেন্ডে নিয়ে যেতে 60 দিয়ে ভাগ করতে হবে। যদি আরপিএস সেকেন্ড থাকে তাহলে তার ভাগ দেওয়া লাগবে না, তাহলে 1 RPS ইকুয়াল টু 2π রেডিয়ান। আর আরপিএইচ যদি থাকে, আরপিএইচ 1 RPH যদি থাকে, তাহলে সেটা কি হবে? 2π/60 গুণ 60
রেডিয়ান। ঠিক আছে, এইভাবে হচ্ছে ইউনিটটা কনভার্ট করে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই শীটটা তো তোমরা পেয়েই যাবা, তো এইগুলো কিন্তু একেবারে ভালো মতো মুখস্থ করতে হবে। এখন দেখো ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি, এটা আমরা জানি। এখন থিটা বাই টি, থিটা হচ্ছে কি কৌণিক সরণ, তো বৃত্তের ক্ষেত্রে বা এই যে বৃত্তচাপ, এটার ক্ষেত্রে ফুল কৌণিক সরণটা কত, 2 পাই। 2 পাই বাই টি, টি হচ্ছে কি পর্যায়কাল। এক পাকের জন্য, এক পাক ঘুরে আসতে যে টাইমটা লাগে সেটা হচ্ছে কি পর্যায়কাল। তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, এই টিটা কি পর্যায়কাল, এটা হচ্ছে কি এক পাকের জন্য। যদি এন পাক মানে অনেকগুলো পাক হয়, অনেকগুলো পাকের জন্য ওমেগা ইকুয়াল টু কি 2 পাই এন বাই টি। ঠিক আছে, এই টিটা কি মোট সময়, এটা কিন্তু আর পর্যায়কাল না। ঠিক আছে, এখন দেখো ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি আমরা লিখছিলাম, আবার লিখছি ওমেগা ইকুয়াল টু 2 পাই এন বাই টি। তার মানে থিটা বাই টি, এই যে থিটা বাই টি ইকুয়াল টু 2 পাই এন বাই টি লেখা যায়। তো এখান থেকে আরেকটা সম্পর্ক আনা যায়, সেটা হচ্ছে কি থিটা ইকুয়াল টু 2 পাই এন। থিটা ইকুয়াল টু 2 পাই এন, থিটা হচ্ছে কি কৌণিক সরণ, ইকুয়াল টু 2 পাই এন। এই প্রত্যেকটা সূত্র কিন্তু আমাদের এই কোশ্চেন ব্যাংক সলভিং এ আমাদের কাজে লাগবে বলে এই সূত্রগুলো তোমাদের আরেকবার বুঝিয়ে নিচ্ছে। ঠিক আছে, 2 পাই এন বাই টি এটা হচ্ছে মোট সময়। তারপর কম্পাঙ্গ, কম্পাঙ্গ এফ ইকুয়াল টু 1/t। এইখানে দেখো টি এর রাশিমালা আছে, এখানে আবার মানে এখানে হচ্ছে পর্যায়কালের রাশিমালা আছে, তো পর্যায়কালের বদলে আমরা কি লিখতে পারবো, কম্পাঙ্গকেও লিখতে পারবো। ঠিক আছে, প্রশ্নের চক্রাকারে ঘুরছে বলতে কৌণিক বেগ আরপিএম, আরপিএইচ, আরপিএইচ এ আছে। ঠিক আছে, প্রশ্ন যদি বলে যে একটা বস্তু কৌণিক চক্রাকারে ঘুরছে, তাহলে কি আমরা বুঝবো যে তাতে কৌণিক বেগটা, এই যে যে ওমেগাটা, ওমেগাটা কিসে দেওয়া আছে, রেডিয়ান পার সেকেন্ডে দেওয়া নাই, আরপিএম বা আরপিএস এইসবে দেওয়া আছে। বুঝতে পারছো? এখন দেখো এই যে যে এই চিত্রটা থেকে আমরা কি জানছিলাম, এস সমান আর থিটা। তো এখান থেকে দুই পাশে যদি আমরা টি দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হবে, এস বাই টি ইকুয়াল টু থিটা বাই টি। আর এখন এস বাই টি আমরা কি জানি, এস সমান ভিটি নামে আমরা একটা সূত্র জানি, তাই না? তার মানে এস বাই টি ইকুয়াল টু কি ভি, সমবেগের ক্ষেত্রে একটা সূত্র জানি, মানে সরণ বাই সময় হচ্ছে কি বেগ, বেগ হচ্ছে কি সরণ বাই সময়, তাহলে এস বাই টি এর বদলে আমরা ভি লিখতে পারি। আবার দেখো থিটা বাই টি হচ্ছে কি ওমেগা, একটু আগে দেখছিলাম কৌণিক সরণ বাই সময়, তার মানে কি কৌণিক বেগ। তাহলে থিটা বাই টি এর বদলে আমরা কি লিখতে পারি, ওমেগা লিখতে পারি। তাহলে কি ভি সমান ওমেগা, আর এই একটা সূত্র আছে। ভি হচ্ছে কি রৈখিক বেগ, ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ, আর আর হচ্ছে কি ব্যাসার্ধ, এই যে এই ব্যাসার্ধটা হচ্ছে আর। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখতে হবে। তারপরে দেখো ভি সমান ওমেগা আর, এইখান থেকে আমরা যদি আবার দুই পাশে টি দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, ভি বাই টি ওমেগা বাই টি। ভি বাই টি মানে কি সময়ের পরিবর্তন, মানে বেগের পরিবর্তন সময়ের সাথে, সেটাকে আমরা কি বলি, ত্বরণ। এবং কৌণিক বেগের পরিবর্তন সময়ের সাথে, তাহলে সেটাকে আমরা কি বলবো, কৌণিক ত্বরণ বলবো। তাহলে কি এই ভি বাই টি এর বদলে আমরা এ লিখতে পারি, এই ওমেগা বাই টি এর বদলে এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে কি কৌণিক, এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, কৌণিক ত্বরণ, রৈখিক ত্বরণ ইকুয়াল টু কৌণিক ত্বরণ গুণ আর। এটা হচ্ছে রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তারপরে আমরা দেখি, তো এখন রৈখিক আর কৌণিকের কিছু জিনিস আমি একসাথে করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে বা মুখস্থ করতে কোনো সমস্যা না হয়, সবকিছু আমি একসাথেই নোট করে দিয়েছি। এখানে দেখো এস হচ্ছে সরণ, রৈখিকের ক্ষেত্রে এস হচ্ছে সরণ, ভি নট হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে ত্বরণ। কৌণিকের ক্ষেত্রে কি এস এর বদলে আমরা থিটা লিখবো, আদিবেগ ভি নট এর বদলে আমরা কি লিখবো, ওমেগা নট আদিবেগ। শেষ বেগ ভি এর বদলে আমরা কি লিখবো, ওমেগা। ত্বরণ এ এর বদলে কি লিখবো, আলফা, কৌণিক ত্বরণ। ঠিক আছে, এখন এখানে রৈখিকের যে সূত্রগুলো, সেই সূত্রতে আমরা কৌণিকের এই যে যে রাশিগুলো সেইগুলো আমরা বসাই দেবো, যে এ ইকুয়াল টু ভি মাইনাস ভি নট বাই টি। এ কি ত্বরণ, তাহলে এর বদলে আমরা কৌণিকের ত্বরণ দিব। ভি হচ্ছে কি শেষ বেগ, রৈখিকের শেষ বেগ, তার মানে কৌণিকের ক্ষেত্রে কৌণিকের শেষ বেগ দিব, মাইনাস কৌণিকের আদি বেগ বাই টি। ঠিক আছে, এখানে ভি মাইনাস ভি নট প্লাস এটি। ভি হচ্ছে কি শেষ বেগ, তাহলে কৌণিকের ক্ষেত্রে শেষ বেগ কি ওমেগা। ভি নট হচ্ছে কি আদি বেগ, কৌণিকের ক্ষেত্রে আদি বেগ কি ওমেগা নট। ঠিক আছে, এভাবে করে আমরা এই সূত্রগুলো লিখেছি। এই সূত্রগুলো তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই রৈখিকের সূত্রগুলো আশা করি মুখস্থ আছে, কিন্তু রৈখিকের সাথে কৌণিক একেবারে সিম্পল, খালি রৈখিকের জায়গায় কৌণিকের জিনিস আমরা বসাই দেবো। ঠিক আছে, এস সমান ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাকে কৌণিকে যদি আমরা কনভার্ট করি, এস হচ্ছে কি সরণ, তাহলে কৌণিকের ক্ষেত্রে কৌণিক সরণ হচ্ছে কি থিটা। ভি নট কৌণিকের ক্ষেত্রে আদিবেগ কি ওমেগা নট। ঠিক আছে, হাফ এ, এর বদলে আলফা টি স্কোয়ার। ঠিক আছে,
তো তারপরে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলের আমরা সূত্র জানি এই যে এফ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর। ঠিক আছে। তো আবার আমরা কি জানি ভি সমান ওমেগা আর, ভি স্কয়ার সমান ওমেগা স্কয়ার আর স্কয়ার। তাহলে এই ভি স্কয়ারের বদলে আমরা কি লিখতে পারি ওমেগা স্কয়ার আর স্কয়ার। এখানে আর কাটা গেলে এম ওমেগা স্কয়ার আর থাকে। এফ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার আর। এটা হচ্ছে কি কেন্দ্রমুখী বলের একটা সূত্র। আর এইটা এফ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর, এটাও কেন্দ্রমুখী বলের একটা সূত্র। তারপরে এই অধ্যায়ের আরো অনেক সূত্র আছে, যে সূত্রগুলো আমাদের জানতে হবে, যেগুলো একদম মুখস্থ করে রাখতে হবে। যে জড়তার ভ্রামক আই সমান কি এম আর স্কয়ার। তো যদি চক্রগতির আর হচ্ছে কি নর্মাল ব্যাসার্ধ, আর যদি চক্রগতির ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে কি হবে এম কে স্কয়ার। এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। রৈখিক গতিশক্তি আমরা কি জানি, ই কে সমান হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, তাহলে ঘূর্ণন গতিশক্তি কি, ঘূর্ণন গতিশক্তি সমান হাফ আই ওমেগা স্কয়ার। তো রৈখিক গতিশক্তি মনে রেখেই তুমি ঘূর্ণন গতিশক্তি এটা মনে রাখতে পারবা। এটা কিভাবে মনে রাখতে পারবা, দেখো রৈখিক গতিশক্তি কি হাফ এম ভি স্কয়ার, ভর আর বেগ স্কয়ার। তো ভর, রৈখিকের ক্ষেত্রে কোনো বস্তুর জড়তা ভরের উপর নির্ভর করে, মানে ভর যত বেশি হবে তার জড়তার পরিবর্তন করতে তত বেশি শক্তি খরচ করতে হবে। এর মানে কি, একটা ট্রাক যদি 100 কেজির হয়, বা মনে করো একটা ট্রাক 1 টনের, 1 টনের একটা ট্রাককে নড়াইতে তোমার যত শক্তি লাগবে, এবং 2 টনের একটা ট্রাককে নড়াইতে তার চেয়ে বেশি শক্তি লাগবে যদি ট্রাকটা স্থির অবস্থায় আছে। ঠিক আছে, তার মানে ভর যত বাড়ে তত তোমার মানে শক্তি বেশি লাগবে, তাই না? তো ঘূর্ণনের ক্ষেত্রে এই যে জড়তার পরিবর্তন, এটা কিসের উপর নির্ভর করে, জড়তার ভ্রামকের উপর। তো ঘূর্ণনের ক্ষেত্রে এই এম এর বদলে আমরা জড়তার ভ্রামক লিখবো। এবং রৈখিক গতিশক্তি ভি, ভি এর বদলে গুণনের ক্ষেত্রে আমরা কৌণিক গতিশক্তি কি জানি ওমেগা, তাহলে হাফ আই ওমেগা স্কয়ার। ঠিক আছে। টর্ক, টাউ ইকুয়াল টু আই আলফা, এটা হচ্ছে কি কৌণিক ত্বরণ, আই হচ্ছে কি জড়তার ভ্রামক। ঠিক আছে। তারপরে আরো টর্ক ইকুয়াল টু কি আই আলফা ইকুয়াল টু আর ক্রস এফ। টর্কের বদলে আরো কি লেখা যায়, আর ক্রস এফ। আরো কি লেখা যায়, ডিএল বাই ডিটি। এল হচ্ছে কি, এল হচ্ছে কৌণিক ভরবেগ। ঠিক আছে। তারপরে আবার কৌণিক ভরবেগ, এল কে কি লেখা যায়, আই ওমেগা লেখা যায়। কৌণিক ভরবেগ সমান আর ক্রস পি। এই পিটা কি, এটা হচ্ছে আবার রৈখিক ভরবেগ, ম্যাট্রিক্স নিয়মে বের করা লাগবে। এই পি এটা হচ্ছে কি রৈখিক ভরবেগ, মানে কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আর গুণ রৈখিক ভরবেগ। এই সূত্রগুলো একদম টানা মুখস্থ থাকতে হবে। এটাকে আবার কি লেখা যায়, এম ভি আর লেখা যায় ইকুয়াল টু এম আর স্কোয়ার ওমেগাও লেখা যায়। বুঝতে পারছো? আর এই যে দেখো আর ক্রস পি, যদি মনে করো ভেক্টর আকারে দেওয়া থাকে, আর এর মান ভেক্টর আকারে এবং পি এর মান ভেক্টর আকারে দেওয়া আছে, সেক্ষেত্রে এটা কি আমাদের কি ম্যাট্রিক্স নিয়মে বের করা লাগবে। ম্যাট্রিক্সের মতো আই জে কে লিখে যেভাবে ম্যাট্রিক্সের যেভাবে আমরা মানে গুণ করো সেভাবে বের করতে হবে। ঠিক আছে। তারপরে এল ইকুয়াল টু আর পি সাইন থিটা। এল হচ্ছে কি কৌণিক ভরবেগ, আর ক্রস পি যদি থাকে, ক্রস গুণনের আমরা কি জানি সাইন থিটা হয়, তাহলে আর পি সাইন থিটা লেখা যায়। টাউ ইকুয়াল টু আর এফ সাইন থিটা, এই যে টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। আর ক্রস এফ, ক্রস থাকলে কি সাইন আনা যায়, তাহলে টাউ ইকুয়াল টু আর এফ সাইন থিটা। ঠিক আছে। এভাবেই সবকিছু তোমাদের মনে রাখতে হবে। তারপরে কি আছে সেটা হচ্ছে ব্যাংকিং কোণ উলম্বের সাথে। ঠিক আছে। ব্যাংকিং কোণের ক্ষেত্রে দেখো এই যে একটা চিত্র, রাস্তার এক পাশ থেকে আরেক পাশ কতটুকু উঁচা, তো সেইটার যে চিত্র, এই যে থিটা হলো ভূমি বা আনুভূমিকের সাথে রাস্তার কোণ, আর হচ্ছে কি রাস্তার বাঁকের ব্যাসার্ধ, এই হচ্ছে কি রাস্তার দুই প্রান্তের উলম্ব দূরত্ব, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কতটুকু উঁচা সেটা, আর এক্স হচ্ছে কি রাস্তার প্রস্থ। এক্স কি, সেটা হচ্ছে রাস্তার প্রস্থ। বুঝতে পারছো? এখন ব্যাংকিং কোণের যে সূত্র আমরা জানি কি ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি। ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি। তো এখান থেকে যদি থিটা খুব ক্ষুদ্র হয়, সেখান থেকে আমরা কি লিখতে পারি, যে সাইন ইনভার্স ইকুয়াল টু এইচ বাই এক্স। থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে এই সাইন ইনভার্সকে এই পাশে নিয়ে আসতে পারি। তার মানে কি, থিটা খুব ক্ষুদ্র হলে সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই এক্স ইকুয়াল টু কি হবে, ট্যান থিটা হয়ে যাবে। ট্যান থিটা হয়ে যাবে। ঠিক আছে। বুঝতে পারছো? সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই এক্স ইকুয়াল টু ট্যান থিটা। এখন দেখো এই সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই এক্স, তাই না? ট্যান থিটা, ট্যান থিটা আবার কি ভি স্কয়ার বাই আর জি, তাহলে ট্যান থিটার বদলে আবার কি লিখতে পারি আমরা, ভি স্কয়ার বাই আর জি লিখতে পারি। তার মানে এইখান থেকে আরো একটা সূত্র হয়ে গেল।
ঠিক আছে, এইভাবে এই রাশিগুলো হচ্ছে কি মনে রাখতে হবে। আবার দেখো যে এই যে কি, যেহেতু ইকুয়েশনে এম কোনো টার্ম না, তাই গাড়ির ভর মুক্ত, মানে এখানে দেখো ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জে, এখানে কিন্তু কোনো এম টার্ম নাই, মানে একটা গাড়ির ভর যত বেশি হবে তার সাথে এই ব্যাংকিক কোণ বা বেগের বেশি এইসবের কোনো রাশিমালা নাই। ঠিক আছে, আবার এখানে দেখো মিউ এস ইকুয়াল টু ট্যান থিটা, মিউ এস মানে কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সমান আবার কি ট্যান থিটা, এটা হচ্ছে আরেকটা সূত্র, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সমান ট্যান থিটা। তো এই সূত্রগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, ব্যাংকিং কোণের এই সূত্রগুলো। এখানে যেই সূত্রগুলো মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি, সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই এক্স, তারপর এই যে একটা সূত্র, এই সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা হয় কখন, থিটা ক্ষুদ্র হলে, তাহলে এইচ বাই এক্স সমান ভি স্কয়ার বাই আর জি। ভি কি, ভি হচ্ছে বেগ, আর হচ্ছে কি ব্যাসার্ধ, ওই যেই পথটা দিয়ে যাচ্ছে সেই পথের ব্যাসার্ধ। ঠিক আছে, এইগুলো হচ্ছে বেশি জানা লাগে। তো চলো তারপরে কি আছে সেগুলো আমরা দেখি। তো তারপরে হচ্ছে লিফটের কাহিনী, লিফটের কাহিনী দিয়েই হচ্ছে আজকের এটা শেষ। তো এখানে একটা জিনিস, যেটা হচ্ছে রকেটের যে জিনিসগুলো আছে, রকেটের রাশিমালা বা রকেটের যে সূত্রগুলো, তো গুচ্ছ, কৃষি গুচ্ছের যেই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখলাম যে এখানে তো 50টা এমসিকিউ আমি অ্যাড করছি, তো 50টা এমসিকিউ অ্যানালাইসিস করে দেখলাম যে রকেট থেকে কোনো প্রশ্নই আসেনি। তো এর জন্য রকেটের যে সূত্রগুলো সেগুলো আমি এখানে অ্যাড করিনি। ঠিক আছে, রকেটের থেকে প্রশ্ন আসেইনি, এজন্য সেগুলো আমরা এখানে অ্যাড করিনি। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে লিফট। লিফট যখন উপরে ওঠে, লিফট যখন নর্মাল অবস্থায় যখন থাকে, তাহলে কি তখন কি বস্তুর একটা লিফট দেখো নর্মাল অবস্থায় যখন থাকে, ভিতরে যখন মানুষ থাকবে তখন কি হবে, সেই মানুষ নিচের দিকে, সেই মানুষ মানে পৃথিবী তাকে কি বলে টানতেছে, এমজি বলে টানতেছে। আর যে প্রতিক্রিয়া বল সেটা হচ্ছে আর, যখন নর্মাল অবস্থায় মানে লিফট চলতেছে না তখন কি আর আর এমজি কি হবে, সমান হবে। যখন লিফট উপরে ওঠা শুরু করলো, লিফট উপরে ওঠা শুরু করলো তখন কি হবে, পৃথিবী নিচের দিকে টানতেছে, এবং এর যে প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল হচ্ছে আর উপরের দিকে, এবং এই দুইটা বলের লব্ধি হিসাবে এই ব্যক্তিটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে, কারণ লিফট উপরে উঠতেছে। তাহলে অবশ্যই কি এই প্রতিক্রিয়া বলটা বেশি, তাই না? আমরা কি জানি, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, মানে যতগুলো বল প্রত্যেকটা বলের যোগফল করলে আমরা এই বস্তুটার একটা দিকে ত্বরণ পাবো। তাহলে এখন এই বস্তুটা বা এই লিফটটা উপরে উঠতেছে, তার মানে অবশ্যই উপরের মানটা বেশি, তার মানে আর মাইনাস এম জি, আর মাইনাস এম জি, এম জি কি নিচের দিকে, আর উপরের দিকে, একটা দিককে প্লাস একটা দিককে মাইনাস দিলাম, আর উপরের দিকে প্লাস দিলাম, এম জি মাইনাস, আর মাইনাস এম জি, এই দুইটা বলের লব্ধির ফলে এই বস্তুটা কোথায় যাচ্ছে, উপরের দিকে লব্ধি প্রাপ্ত হচ্ছে, ইকুয়াল টু এম এ। তার মানে আর ইকুয়াল টু কি, এম এ প্লাস এম জি, আর ইকুয়াল টু এম কমন নিলে জি প্লাস এ, তার মানে আর ইকুয়াল টু এম জি প্লাস এ। এটা কখন হবে, লিফট যখন উপরে, লিফট যখন উপরে উঠতেছে, লিফট যখন উপরে উঠতেছে তখন আর ইকুয়াল টু বা প্রতিক্রিয়া বল কি, এম জি প্লাস এ। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি, এই সূত্রটা আমরা রাখতে হবে। তাহলে লিফট যখন নিচে নামবে, দুইটা লব্ধি হিসেবে লিফট কি নিচে নামবে, লিফট যখন নিচে নামতেছে তার মানে কি অবশ্যই এম জি বেশি, নিচে নামতেছে দুইটা লব্ধির ফলে এমজি, এমজি পজিটিভ আমরা ধরে নিছি, এমজি যদি পজিটিভ ধরি তাহলে কি আর বিপরীত দিকে, আর নেগেটিভ, তাহলে এমজি মাইনাস আর মানে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। কয়টা এফ কাজ করতেছে বা বল কাজ করতেছে, একটা হচ্ছে মানে প্রতিক্রিয়া বল, আর একটা হচ্ছে পৃথিবীর আকর্ষণ বল। ঠিক আছে, এমজি, তাহলে এমজি নিচের দিকে আমরা পজিটিভ ধরলাম, তাহলে আর উপরের দিকে নেগেটিভ, এমজি মাইনাস আর ইকুয়াল টু কি এম এ। তাহলে এই আরটাকে যদি ডান পাশে নিয়ে যায়, এম 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 এটাকে এই পাশে নিয়ে আসে, তাহলে কি হয়, এম জি মাইনাস এম এ। তো এখান থেকে এম কমন নিলে আর ইকুয়াল টু এম জি মাইনাস এ। এটা হচ্ছে কখন হবে, লিফট যখন নিচে নামে, লিফট যখন নিচে নামে তখন যেটা হবে সেটা হচ্ছে আর ইকুয়াল টু এম জি মাইনাস এ। এমটা হচ্ছে কি লিফটের উপর যেই ব্যক্তিটা আছে তার ভর। ঠিক আছে, এটা হচ্ছে লিফট যখন নিচে নামে। তো নিউটনিয়ান বলবিদ্যার সূত্রের আলোচনা হচ্ছে এই পর্যন্তই। এখন হচ্ছে আমরা এই নিউটনিয়ান বলবিদ্যার যেই কৃষি উৎসের কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংকটা হচ্ছে সলভ করব। আজকের ক্লাসে কিছু কোশ্চেন ব্যাংকের কিছু অঙ্ক সলভ করব, এবং পরবর্তী ক্লাসে কোশ্চেন ব্যাংকের আরো কিছু অঙ্ক সলভ করে দুইটা ক্লাসেই হচ্ছে লেকচারটা শেষ। তো চলো এখন আমরা কোশ্চেন ব্যাংকের কিছু এমসিকিউ সলভ করি।
তো এখন আমরা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করব। তো আজকের ক্লাসে কোশ্চেন ব্যাংক সলভের মোটামুটি 15টা এমসিকিউ আমরা দেখব। এখানে মোট কোশ্চেন আছে 50টা। 50টা এমসিকিউ আছে, যেটা হচ্ছে কৃষি কোশ্চেন ব্যাংক থেকে উঠানো হয়েছে, ঠিক আছে? তো সেখান থেকে আজকে আমরা 15টা এমসিকিউর মতো দেখব। তার পরের ক্লাসে আর বাদ বাকি যে কটা থাকে সেই সবগুলো দেখাই দেব। তো চলো। তো এখন এইখানে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা কোথায় আসছে দেখো, যে কৃষিগুচ্ছ 20-21-এ আসছে এবং ডিইউ এই ইউনিটে আসছে 13-14-তে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা কি বলছে, একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। বস্তুটির উপর আনুভূমিকের দিকে কার্যকরী বল কত? এখন ভূমির সাথে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, তো এখানে চিত্রটা কিভাবে হবে, এটা ধরেই আমরা আনুভূমিক এর সাথে 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ করে একটা জিনিসকে 200 নিউটন বলে টানা হচ্ছে, 200 নিউটন বলে টানা হচ্ছে। বস্তুটির উপর আনুভূমিকের দিকে কার্যকরী বল কত? আনুভূমিক কোণটা এই দিক বরাবর, তাহলে এই দিক বরাবর কার্যকরী বল কত? ঠিক আছে? তো আমরা কি জানি, যার সাথে কোণ তার cos থিটা হবে। তাহলে এই যে 200 যদি এই দিক বরাবর আমরা উপাংশ কত সেটা বের করতে যাই, তাহলে এর দিক বরাবর কোণ কত, 60 ডিগ্রি, এর সাথেই কোণ, তাহলে এটি কি হবে, cos থিটা, 200 cos 60। এখন cos 60 এর মান কত? cos 60 এর মান, cos 30 এর মান, 45 এর মান, 60 এর মান, 90 এর মান, এইগুলোর মান সবকটার sin cos tan এর তোমাদের অবশ্যই কিন্তু মুখস্থ রাখতে হবে। cos 60 এর মান হচ্ছে হাফ, সেক্ষেত্রে যদি 200 গুণ cos 60 দিই তাহলে কত হবে, 200 গুণ হাফ, তাহলে 2 দিয়ে 200 কাটা গেলে 100 থাকে, 100 নিউটন। তাহলে কি হবে, 100 নিউটন। অ্যান্সারটা কি হবে, 100 নিউটন। এই যে কোশ্চেন ব্যাংকের এই প্রশ্নের পিডিএফ, তারপরে অ্যান্সারের পিডিএফ, অ্যান্সার তো আমি এখানে করে সব বুঝাই দিছি, তারপরেও আলাদাভাবে আরেকটা অ্যান্সারের পিডিএফ আমি রেডি করছি। কোশ্চেন তো রেডি করাই আছে, কোশ্চেনের অ্যান্সার পিডিএফও রেডি করা আছে। আবার এইখানে আমি যেগুলোর হ্যান্ড ক্যালকুলেশন করা যায় সেই হ্যান্ড ক্যালকুলেশনগুলো আমি এখানে করে দেব, ঠিক আছে? আর এই সব পিডিএফ গুলো ক্লাস শেষে আমি তোমাদের এই মেসেঞ্জার গ্রুপে প্রোভাইড করে দেব। এর পরের কোশ্চেনটা কি বলছে, পরের কোশ্চেনটা আমরা দেখি। পরের কোশ্চেনটা বলছে 2 কেজি ভরের একটি রাইফেল হতে 20 গ্রাম ভরের একটি বুলেট 1000 মিটার/সেকেন্ড বেগে নির্গত হয়। রাইফেলের পশ্চাৎ বেগ কত? এটা কোথায় কোথায় আসছে দেখো, এটা হচ্ছে কৃষি গুচ্ছ 2020-21-এ আসছে, তারপরে আর ইউ এ ইউনিটে আসছে, ডি ইউ এ ইউনিটে আসছে, আরো এক জায়গায় আসছে, ঠিক আছে? তো এখানে বন্দুকের রাইফেলের পশ্চাৎবেগ বের করতে বলছে। এখানে একটা রাইফেল আছে এবং একটা বন্দুক আছে। তো আমরা কি জানি, দুইটা বস্তু যদি থাকে, দুইটা বস্তুর আদি ভরবেগ m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, আদি ভরবেগ ইকুয়াল টু শেষ ভরবেগ। এখন দুইটার কি আদি ভরবেগ, একটা বস্তু রাইফেল স্থির এবং বন্দুকের গুলিও প্রথম অবস্থায় কি থাকে, স্থির থাকে। আমরা যখন ট্রিগার দাবাই তখন হচ্ছে সেটা গতিশীল হয়। তার মানে কি, আদি অবস্থায় রাইফেল এবং বন্দুকের গুলি দুইটার আদি বেগ হচ্ছে 0, তার মানে এই ফুল রাশিটা হচ্ছে কি 0 হয়ে যাবে। 0 ইকুয়াল টু কি হবে, m1 v1 প্লাস m2 v2। এখন যে কোনো একটাকে যদি এই পাশে আনি তাহলে কি হবে, মাইনাস m1 v1 ইকুয়াল টু m2 v2, তাই না? m1 v1 ইকুয়াল টু কি m2 v2। তাহলে v ইকুয়াল টু কি হবে, আমাদের কি বলছে, রাইফেলের পশ্চাৎ বেগ কত? তো আমরা ধরি যে রাইফেল, এই যে ভি ওয়ানটা কি, রাইফেলের পশ্চাৎ বেগ, তাহলে ভি ওয়ান ইকুয়াল টু কি হবে, m2 v2/-m1। m2 কি, m2 বা 2 এর টার্ম আমরা হচ্ছে ধরবো বুলেটের ক্ষেত্রে, তাহলে বুলেটের ক্ষেত্রে কত হচ্ছে, বুলেটের ক্ষেত্রে 20 গ্রাম, 20 গ্রাম। তো আমাদের কেজিতে কনভার্ট করতে হবে, তাহলে 20কে 1000 দিয়ে ভাগ,
এম পাইলাম, এবং ভি হচ্ছে কি বুলেটের বেগ, ভি টু এর টার্ম হচ্ছে কি বুলেটের বেগ কত, 1000 গুণ 1000, এবং মাইনাস এম ওয়ান কিসের ভর হচ্ছে, রাইফেলের ভর, তাহলে রাইফেলের ভর কত, -5। তাহলে এটাকে আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এই যে 1000, এই যে 1000, এটা কি কাটাকাটি চলে যাবে, তাহলে উপরে কত থাকবে, 20 থাকবে, আর নিচে কত, -5। তাহলে -5 কে 20 দ্বারা যদি, মানে 20 কে যদি আমরা -5 দিয়ে ভাগ করি, তাহলে যেটা হবে হচ্ছে -4। পশ্চাৎ বেগ বলছে, এর জন্য মাইনাস আসছে। ঠিক আছে, পশ্চাৎ বেগ যেহেতু বলছে এর জন্য মাইনাস আসছে, তাহলে মাইনাস বাদে শুধু যদি আমরা মান নিই, তাহলে যে মানটা কত সেটা হচ্ছে কত হবে, 4 আসবে। মানটা কত আসবে, 4 আসবে। তাহলে এটার যে অ্যান্সার সেটা হচ্ছে কি 4 ms ইনভার্স 1, এটার অ্যান্সার হবে হচ্ছে কত, 4। ঠিক আছে, তো এইখানে এই অঙ্কটা শর্টকাটে আমরা হ্যান্ড ক্যালকুলেশনে কিভাবে করলাম, এইখানে দেখো 1000 1000 এই দুটো দিয়ে আমরা কেটে দিছি। তো তোমরা এখানে গ্রামকে অবশ্যই কেজিতে কনভার্ট করতে হবে, একটা কেজিতে আছে আর একটা গ্রামে আছে, তো একটা তুমি গ্রামে রাখলো একটা কেজিতে রাখলো, তাহলে কিন্তু অঙ্কের উত্তর মিলবে না। তো প্রথমে তুমি এই মনে করো এই 1000 না লিখেই প্রথমে মনে করো 20 কে 1000 দিয়ে ভাগ করে পয়েন্ট লিখলা, তারপরে 1000 দিয়ে গুণ করলা, এত কাহিনী কিন্তু করতে হবে না। প্রথমে এভাবে বসায় দিলে 1000 1000 কাটা, -5/20 কত হয়, 4 হয়, শেষ। ঠিক আছে, তো তারপরের অঙ্কটা আমরা দেখি। তারপরের অঙ্কটা কি বলছে, যে একটি স্থির বস্তুর উপর 10 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে বন্ধ হয়ে যায়। শুরু থেকে বস্তুটি 60 সেকেন্ডে 1100 মিটার দূরত্ব অতিক্রম করলে বস্তুটির ভর কত, 1100 মিটার অতিক্রম করলে বস্তুটির ভর কত। এটা কৃষি গুচ্ছতে 22-23 সালে আসছে। এখন দেখো, একটি স্থির বস্তুর উপর 10 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে, বস্তুটির ভর কত চাইছে আমাদের, আলটিমেট চাইছে কি ভর, আমরা কি জানি F=ma। তাহলে এফ দেওয়া আছে 10 নিউটন, আর আমাদের কি ভর চাইছে, কিন্তু ত্বরণ দেওয়া আছে, ত্বরণ দেওয়া না, তার মানে আর যে রাশিগুলো আছে, যে 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে বস্তুটি, শুরু থেকে বস্তুটি 60 সেকেন্ডে 1100 মিটার যায়, এই সবগুলো দিয়ে আমাদের কি বের করতে হবে, ত্বরণ বের করতে হবে। প্রথম 10 সেকেন্ডের জন্য যদি আমরা চিন্তা করি, প্রথম 10 সেকেন্ডের জন্য, যদি আমরা কি চিন্তা করি, তাহলে আমরা এটা লিখতে পারি, v=u+at লিখতে পারি। একটা স্থির বস্তুর ক্ষেত্রে ই হচ্ছে কি 0, তাহলে এ কি আমরা জানি, না, কিন্তু 10 সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি জানি, 10 a, ভি হচ্ছে কি 10 a। একটা বস্তু, এই যে একটা এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসছে। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে এখানে, এখানে তার বেগ কত ছিল, u=0, আর এখানে তার বেগ v= কত, শেষ বেগ আমরা ধরছি এতটুকু অংশের জন্য শেষ বেগ v= কত ধরছি, 10 a, তাই না। তো এইখান থেকে এতটুকু যেতে তার সময় কত লাগছে, 10 সেকেন্ড। আর শুরু থেকে বস্তুটি 60 সেকেন্ডে 1100 মিটার অতিক্রম করে, মানে এখান থেকে এতটুকু যদি 10 সেকেন্ড লাগে, তার মানে এখান থেকে শেষ বিন্দু এটা যদি আমরা ধরি, তাহলে এতটুকু কত, 50 সেকেন্ড। এটা বোঝার সুবিধার্থে আমি আঁকাইলাম এটা। ঠিক আছে, তো এখন প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে, এটা তো প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সে যে এটা আমরা দুইটা পয়েন্ট দিই, এটা এ পয়েন্ট, এটা দিলাম বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে এ এবং বি পয়েন্টের যে অতিক্রান্ত দূরত্ব আমরা যদি চিন্তা করি, এস, এ, বি, অতিক্রান্ত দূরত্ব কি আমরা লিখতে পারি, ut+12 at², এটা লিখতে পারি, তাই না। এখন ut+12 at², এই এ বি এর অংশের ক্ষেত্রে ইউ কত, 0, তাহলে 12 at², এ কি আমরা জানি না, জানি না, এ জানি না, টি জানি, টি হচ্ছে কত, এ থেকে বি এর টি কত, 10, তাহলে 10² কত, 100। তাহলে এই 100 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 50 এ, 50 a=s, a, b। তাহলে এস, এ, বি বা প্রথম অংশটুকুর ক্ষেত্রে আমরা কতটুকু জানলাম, 50 a। এখন দ্বিতীয় অংশটার ক্ষেত্রে চিন্তা করো, এখান থেকে এতটুকু, এতটুকুর ক্ষেত্রে যদি চিন্তা করো, কি বলছে যে 10 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করছে, তার মানে বস্তুটা এই যে 10 সেকেন্ড পরে যখন এই বিন্দুতে যখন আসছে, তখন তার বল কত, 0।
তার মানে বল যদি না থাকে তার মানে কি এই বিন্দু থেকে সে কি হয়েছে, সমবেগে চলছে। এই বিন্দু থেকে কি সমবেগে চলা শুরু করছে, সমবেগে চলা শুরু করছে, তাই না? তার মানে সমবেগে যদি, কারণ বল নাই, বল না থাকলে তো ত্বরণ হবে না, নিউটনের সূত্র অনুযায়ী এফ ইকুয়াল টু এম এ, বল না থাকলে ত্বরণ হবে না। তার মানে বি এইখান থেকে সে সমবেগে চলা শুরু করে, তার মানে সে বি থেকে সিতে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা আমরা কি এর সমান ভিটি দিয়ে লিখতে পারি, তাই না? এখান থেকে এতটুকু এর সমান ভিটি সমবেগের ক্ষেত্রে। এখন ভি এই বি থেকে সি এতটুকুর ক্ষেত্রে ভি, ভি কত, ভি হচ্ছে টেন এ গুণ টি কত সময়, এই বি থেকে সি এর ক্ষেত্রে এস বি সি লিখি, বি থেকে সি এর ক্ষেত্রে সময় হচ্ছে কি 50 সেকেন্ড, কারণ কি এই মোট এ থেকে সি পর্যন্ত মোট সময় 60 সেকেন্ড, তার ভিতরে 10 সেকেন্ড এখানে চলে গেছে, তাহলে আর কত থেকে 50 সেকেন্ড, 50, তাহলে কত হবে 500 এস বি সি ইকুয়াল টু কত 500 এ। এখন দেখো এস এ বি, এ বি হচ্ছে 50-এ আর এস বিসি হচ্ছে কি 500-এ। এখন এই পুরোটুকের দূরত্ব আবার বলে দিছে কত, দেখো শুরু থেকে বস্তুটি 60 সেকেন্ডে 1100 মিটার দূরত্ব অতিক্রম করে, মানে পুরোটুকের দূরত্ব আবার বলে দিছে কত, 1100। 1100 এটা আমাদের কি বলে দিছে, তার মানে কি এই যে যে প্রথম টুকের দূরত্ব কত 50-এ পাইছে, যে এস এ বি, এস এ বি প্রথম টুকের দূরত্ব পাইছে, এবং পরের টুকের বিসি এর দূরত্ব পাইছে কি এস বিসি দূরত্ব পাইছি 500-এ, এই ফুল টুক মিলে কত আমাদের 1100। তার মানে এখানে 50-এ এস এ 50 এ প্লাস এস বিসি কত 500 এ ইকুয়াল টু কত 1100। 50 আর 500 মিলে কথায় 550 এ সমান 1100, 550। এখন এ ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু 1100-কে 550 দিয়ে ভাগ, 550 দিয়ে নিচে যাই, আমরা কি জানি 500-র 2 গুণ করলে কত হয় 1000, আর 50-এর 2 গুণ করলে 100, তাহলে 1100, তাহলে 550-কে মানে 1100-কে যদি আমরা 550 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 2 হবে, তাহলে এ ইকুয়াল টু কত 2। ত্বরণ এ ইকুয়াল টু কত পাইছি আমরা, ত্বরণ এ ইকুয়াল টু আমরা 2 পাইছি। আমাদের কি বলছে, বস্তুটির ভর কত। এখন হচ্ছে আমরা সূত্র অ্যাপ্লাই করি, এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু কি এম এ, এফ কত দেওয়া আছে 10 নিউটন, তাহলে এফ এর বদলে আমরা 10 লিখলাম, ইকুয়াল টু এম আমাদের বের করতে বলছে, এ কত আমরা পাইছি 2 পাইছি, 2, তাহলে এম কত হবে, এই 2টাকে এ পাশে নিয়ে আসলে 10/2, তাহলে এম কত হবে, এম হচ্ছে 5, এম হচ্ছে কত, এম হচ্ছে 5। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার যেটা সেটা হচ্ছে কি ঘ নাম্বার, এম ইকুয়াল টু কত 5। ঠিক আছে, তো এইভাবে হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এভাবে করে ফেলতে পারলাম। ঠিক আছে, হাতে হাতে সবকিছুর মাধ্যমে আমরা এভাবে করে ফেলতে পারলাম। তো চলো এখন আমরা এর পরের কোশ্চেনটা দেখি, 4 নম্বর কোশ্চেনটা কি বলছে। 4 নম্বর কোশ্চেন বলছে যে 1 মিটার/সেকেন্ড বেগে চলমান 20 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় দণ্ডায়মান 5 কেজি ভরের অপর বস্তুকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটি 0.4 মিটার/সেকেন্ড বেগে চলতে শুরু করলে প্রথম বস্তুটির ভরবেগ কত। মানে একটা স্থির বস্তুকে একটা গতিশীল বস্তু এসে কি করে ধাক্কা দেয়, তাহলে সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটার বেগ দেওয়া আছে, আমাদের বলছে প্রথম বস্তুর ভরবেগ কত এটা বের করতে। এখন তোমাদের আমি যে সূত্রগুলো দেখিয়েছিলাম সেগুলো কি দেখো, তো এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে ভরবেগের যে সূত্রটা তোমাদের আমি দেখাইছিলাম সেটা হচ্ছে কি এই যে দেখো, এই সূত্রটা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা দেখাইছিলাম কি আদি ভরবেগ ইকুয়াল টু শেষ ভরবেগ, এই যে যে সূত্র ডেল পি ওয়ান ইকুয়াল টু ডেল পি টু, এটা থেকেই আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। তো চলো এই অঙ্কতে চলে আসি, তাহলে আদি ভরবেগ ডেল পি ওয়ান ইকুয়াল টু কি ডেল পি টু, পি ওয়ান আমরা ধরলাম আদি বস্তুর জন্য ধরলাম, তার মানে আদি বস্তুর ভরবেগ আমরা বের করবো, তাহলে এটার তো পরিবর্তন হবে না, ডেল পি ওয়ান। আর পি টু, পি টু এর ক্ষেত্রে পি টু 2 নম্বর বস্তুর ক্ষেত্রে পি হচ্ছে কি আমরা জানি ভরবেগ, ভরবেগ আবার আমরা কি জানি এম ভি দিয়ে প্রকাশ করে ভরবেগকে, তাহলে পি টু এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি এম টু ভি টু। তাহলে এম টু দ্বিতীয় বস্তুর এম টু কত, ভর কত 5 কেজি, 5, দ্বিতীয় বস্তুর বেগ কত 0.4,
বেগ হচ্ছে কত? 0.4। তো এটাকে এখন আমাদের গুণ করতে হবে। 5 গুণ 0.4, এটা আমাদের গুণ করতে হবে। এখন 5 গুণ যদি 4 থাকতো তাহলে কত হইতো? 4×5=20 হইতো। কিন্তু এখানে দেখো 5 গুণ 0.4 আছে, তাহলে কি 20 হবে? 20 হবে না। তাহলে যেটা হবে সেটা হচ্ছে 2 হবে। তো এখানে যে অ্যান্সারটা সেটা হচ্ছে এই ঘ নাম্বার অ্যান্সার 2। যে অ্যান্সারটা সেটা হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার হবে 2। এটা দেখো কোথায় আসছে, এটা হচ্ছে কৃষি গুচ্ছ 2022-23-এ আসছে। তো এই অঙ্কটা এভাবে সমাধান করতে হবে। তো তোমাদের একটু আগে যেইগুলো আমি পড়াইছি, দেওয়া যেই শীটটা দেওয়া হবে, এই যে সূত্রের শীটটা, এই সূত্রের সবকিছুই তোমরা ভালো মতো পড়বা, কারণ এই সবকিছুই কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এই অঙ্কটা হচ্ছে এভাবে সমাধান করতে হবে। তো চলো আমরা হচ্ছে 5 নম্বর অঙ্কটা দেখি। 5 নম্বর অঙ্কটা কি বলছে? 5 নম্বর অঙ্ক যেটা সেটা বলছে যে পাই বাই 5 মানের একটি টর্ক 30 আরপিএম বেগে ঘূর্ণায়মান একটি চাকাকে 10 সেকেন্ডে থামিয়ে দেয়। ঢাকার জড়তার, এখানে চাকা হবে, ঠিক আছে? চাকার জড়তার ভ্রামক কত? চাকার জড়তার ভ্রামক কত আমাদের এটা বের করতে বলছে। এখন দেখো, আমরা চাকার জড়তার ভ্রামক কত এটা আমাদের কি বের করতে বলছে। এখানে কত দেওয়া আছে দেখো, এত মানের একটি টর্ক টর্ক দেওয়া আছে, জড়তার ভ্রামক বের করতে বলছে, ঠিক আছে? তো আমরা একটা সূত্র জানি কি, টর্ক টাও ইকুয়াল টু আই আলফা, এই সূত্রটা আমরা জানি। তো আমাদের কি বের করতে বলছে? চাকার জড়তার ভ্রামক। তাহলে আই ইকুয়াল টু কত? টাও বাই আলফা, ঠিক আছে? এখন টাও কত দেওয়া আছে? পাই বাই 5 দেওয়া আছে। টাও কত দেওয়া আছে? টাও হচ্ছে পাই বাই 5 দেওয়া আছে। আর আমাদের কি আলফা বের করতে হবে। এটি কি দেওয়া আছে? কৌণিক ত্বরণ কি দেওয়া আছে? কৌণিক ত্বরণ কিন্তু দেওয়া নাই প্রশ্নে, কিন্তু কৌণিক ত্বরণ বের করার জন্য এখানে অনেক কিছু দেওয়া আছে। বাকি অনেক কিছু দেখো, 30 আরপিএম বেগে একটি চাকাকে এত সেকেন্ডে ঘুরিয়ে থামিয়ে দেওয়া হয়। এই সব কিছু দিয়ে আমাদের কি বের করতে হবে? তাহলে কৌণিক ত্বরণ বের করতে হবে। আমরা একটা সূত্র জানি রৈখিকের ক্ষেত্রে, ভি সমান ভি নট প্লাস মাইনাস এটি। মানে এটা প্লাস মাইনাস কখন হয়? হচ্ছে ত্বরণ হচ্ছে নেগেটিভ বা হচ্ছে মন্দন যখন হয় তখন হচ্ছে মাইনাসে, ঠিক আছে? তো এখানে আমরা যদি ইসের ক্ষেত্রে, কৌণিকের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? ওমেগা ইকুয়াল টু ওমেগা নট মাইনাস, আমাদের কি লাগবে? কৌণিক ত্বরণ। তাহলে কি লিখতে পারি আমরা? ওমেগা মাইনাস ওমেগা নট ইকুয়াল টু মাইনাস, ঠিক আছে? এটা কি আমরা লিখতে পারি। তো এখন এইটা ওমেগা মাইনাস ওমেগা নট, আর নিচে আমরা কি লিখবো? নিচে আমরা লিখবো হচ্ছে কি মাইনাস টি ইকুয়াল টু এত। এখন উপরেও -1 নিচেও -1 যদি আমরা গুণ করে দিই, তাহলে কি উপরে এটা আমরা লিখতে পারি ওমেগা নট মাইনাস ওমেগা, নিচে হচ্ছে টি ইকুয়াল টু এত, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি। তো এই উপরে সবগুলো আমি মুছে দিলাম। আচ্ছা, মুছে দেওয়া লাগবে না, থাক। তো এখান থেকে আমরা পরের টুক লিখি। এখন ওমেগা নট হচ্ছে কি আদি বেগ, আদি কৌণিক বেগ। তো এখন আদি কৌণিক বেগ, দেখো 10 সেকেন্ডে থামিয়ে দেওয়া হয়েছে, তার মানে এই যে ওমেগা, এটা হচ্ছে শেষ কৌণিক বেগ। শেষ কৌণিক বেগ কত? 0। এটা নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না, ওইটা বাদ। সময়, সময় কত? 10 সেকেন্ড, মানে কি টাইম হচ্ছে 10, নিচে হচ্ছে 10, এতটুকু ঠিক। এখন আমাদের ওমেগা নট আদি কৌণিক বেগ, এখানে কিসে দেওয়া আছে দেখো, কৌণিক বেগ হচ্ছে আরপিএম এ। আমি বলছি কি ওমেগা হচ্ছে কি রেডিয়ান পার সেকেন্ড হবে, রেডিয়ান পার সেকেন্ড। এইটা দেখো তোমাদের যে একটু আগে পড়াইছিলাম ওখানে বলা আছে ওমেগা হচ্ছে কি রেডিয়ান পার সেকেন্ড হবে। কৌণিক বেগের এই কথাগুলো এই যে দেখো, কৌণিক বেগ ওমেগার যে একক সেটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তো যদি আরপিএম বা আরপিএইচ বলে, তাহলে আমাদের কি রেডিয়ান পার সেকেন্ডে ডিভাইড করে নিতে হবে।
মানে কনভার্ট করে নিতে হবে। এখানে কি বলছে আরপিএম, আরপিএম যদি বলে তাহলে 2π/60 দিয়ে কত হবে, কি হবে, গুণ হবে, তাই না? এখানে আমি লিখে দিয়েছি দেখো। তাহলে এখানে আরপিএম বলছে 30 আরপিএম, তাহলে এটাকে আমাদের কিসে নিতে হবে, রিটার্ন পার সেকেন্ডে কনভার্ট করতে হলে কি হবে, 30 গুণ 2π/60, 30 গুণ 2π/60, তাহলে এইটা সমান কি হবে, কৌণিক ত্বরণ, তাই না? তাহলে এখন দেখো কৌণিক ত্বরণ, এই 2 দিয়ে 60 কে কাটলে কত হবে, 30 হবে। আবার এই 30 দিয়ে 2 দিয়ে যদি আমরা 60 কে কাটি তাহলে কত হবে, 30 হবে। এই 30 দিয়ে 30 টা কি হয়ে যাবে, কাটাকাটি করা যাবে। তাহলে উপরে কত, কত থেকে পাই আর নিচে থেকে কত, 10। উপরে পাই, নিচে হচ্ছে কত, 10। উপরে পাই আর নিচে 10, ঠিক আছে? তো এখন পাই আর পাই/10 থাকে। এখন দেখো এই যে টাউ, টাউ ইকুয়াল টু আই আলফা। তো এখান থেকে আমাদের কি দরকার, জড়তার ভ্রামক আই দরকার। আই ইকুয়াল টু কি, টর্ক/কৌণিক ত্বরণ। তো টর্ক কত দেওয়া আছে, π/5 দেওয়া আছে, আর কৌণিক ত্বরণ আমরা কত পাইছি, π/10। তাহলে π/10 বসাই দিলাম। তাহলে কত হবে, π/5 গুণ 10/π। এটাকে আমরা উল্টাই দিছি, এটা হচ্ছে 10, উল্টাই দিছি, তাহলে কত, এই পাই কত, কাটা, এই পাই কাটা, 5 দিয়ে 10 কে গুণ ভাগ করলে কত হবে, এটা দিয়ে এটাকে 2 হবে। তাহলে জড়তার ভ্রামক কত হচ্ছে, 2 হচ্ছে। জড়তার ভ্রামক কত হচ্ছে, 2। দেখো 2 কি অ্যান্সারে আছে, 2 অ্যান্সারে আছে। কয় নাম্বার, প্রথম নাম্বার। তাহলে এটার অ্যান্সার হবে কত, 2। এটা কোথায় আসছে দেখো, কৃষি গুচ্ছ 22-23 আসছে, কৃষি গুচ্ছ 22-23 আসছে, ঠিক আছে? তো চলো এর পরের অঙ্কটা আমরা দেখে নিই। রৈখিক ও কৌণিক বেগে কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি। এটা অনেক জায়গায় আসছে, দেখো কয়টা জায়গায় আসছে, রৈখিক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি। আমি যে একটু আগে পড়াইছি তোমাদের, তার ভিতরে সবকিছু আমি লিখে দিছি, রৈখিক আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি। এই যে দেখো, রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি, ঠিক আছে? এ ইকুয়াল টু আলফা আর, রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে দেখো এ ইকুয়াল টু আলফা আর আছে, এখানে দেখো এ ইকুয়াল টু আলফা আর, এ ইকুয়াল টু আলফা আর যদি হয় তাহলে আর ইকুয়াল টু কি হবে, a/আলফা, তাই না? দেখো এখানে আর ইকুয়াল টু a/আলফা আছে, তো এখানে যে অ্যান্সার সেটা হচ্ছে কি, গ নাম্বার অ্যান্সার। বুঝতে পারছো, এখানে যে অ্যান্সার সেটা কি, গ নাম্বার অ্যান্সার। তো পরের এটা কি বলছে, 7 নাম্বারটা কি বলছে, যে একটি পাখা মিনিটে 30 বার ঘুরছে, এর কৌণিক বেগ কত। একটি পাখা মিনিটে 30 বার ঘুরতেছে, এর কৌণিক বেগ কত। কৌণিক বেগ, কৌণিক বেগ আমরা কি জানি, ওমেগা। ওমেগা সমান আমরা কি জানি, θ/t, এটা জানি। তারপরে এটাকে আবার আমরা ভাঙায় লিখতে পারি 2πn/t, তাই না? 2πn, এন হচ্ছে কত, 30 বার ঘুরতেছে, দেখা এন হচ্ছে কতবার ঘুরে, তাই না? 30 বার ঘুরতেছে, এতে তার টাইম লাগতেছে কত, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, তাই না, 60। তাহলে এখন দেখো 30 কে 30 দিয়ে যদি 60 কে ভাগ করি তাহলে কত হবে, 2। এই 2 দিয়ে এই 2 কাটা, 2 দিয়ে 2 কাটা, তাহলে কত থাকে, পাই। তাহলে এটা দেখো কৃষি গুচ্ছ 21/22 আসছে, এটা কত হবে, পাই রেডিয়ান। এটার অ্যান্সার হচ্ছে পাই রেডিয়ান, ঠিক আছে? তো এই যে সূত্র, এই সূত্রগুলো সব কিন্তু এখানে দেওয়া আছে, সব কিন্তু মানে এইটা হচ্ছে, এই শীটটা একদম বেসিক। এখানে সব সূত্র টুত্র যা আছে সব ভালো মতো মুখস্থ করলে কোশ্চেন ব্যাংক খুব সহজ, খুব সহজেই তোমরা পারবা। তো তারপরের যে অঙ্কটা 8 নাম্বার অঙ্ক, সে 8 নাম্বার অঙ্ক কি বলছে, একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, বস্তুটির উপর আনুভূমিক দিকে কার্যকরী বল কত। আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন দিয়ে কি হচ্ছে, টানতিছে। তাহলে এর কার্যকরী বল কত, আনুভূমিকের দিকে, এই দিকে কার্যকরী বল কত। তাহলে যার সাথে কোণ সেই দিকে থাকলে কি, cos থিটা, তাহলে কি হবে, 200 cos 60 ডিগ্রি। এখন 200 cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত, হাফ।
এগুলো মান মুখস্থ রাখতে হবে। সাইন কস টেনের ক্ষেত্রে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এগুলো কি মুখস্থ রাখতে হবে। তাহলে 200 গুণ 1/2 যদি আমরা গুণ করি তাহলে কত হবে এখানে? 100 নিউটন। তাহলে আণবিকের দিকে কার্যকরী বল কত? 100 নিউটন। এটা দেখো কৃষি গুচ্ছ 2020-21 সালে আসছে। ঠিক আছে, তো দেখো এখন হচ্ছে আমরা 9 নম্বর কোশ্চেনটা করব। 9 নম্বর, 9 নম্বরে আমাদের কি বলছে, চলো আমরা দেখি। 9 নম্বরে বলছে একটি বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ 20 রেডিয়ান হয়। 10 বার পূর্ণ ঘূর্ণনের পর 20 রেডিয়ান হয়। কৌণিক ত্বরণ কত? কৌণিক ত্বরণ বের করতে বলছে আমাদের। ঠিক আছে, এখন দেখো আমরা একটা সূত্র জানি কি, ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার প্লাস 2as। কৌণিকের ক্ষেত্রে আমরা কি সূত্র জানি? মনে করো তুমি যখন রৈখিকের এই সূত্রটা জানবা, কৌণিকের সূত্র এমনিই বের করতে পারবা। এখানে আমি রৈখিক আর কৌণিকের সম্পর্ক দেখা দিয়েছি। রৈখিকে এস থাকলে কৌণিকে কি কি হচ্ছে? থিটা। রৈখিকে আদি বেগ ভি নট থাকলে কৌণিকে ওমেগা নট। তো এইভাবে তুমি বের করতেই পারবা। আর না হলে এগুলো মুখস্থ করে রাখবে। এত সুন্দরভাবে সবকিছু গুছাই দিছি। তো এটাকে আমরা যদি কৌণিকে কনভার্ট করি তাহলে কি হবে? ওমেগা স্কোয়ার সমান ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা এস। তা আমাদের কি লাগবে? কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ কোনটা? এইটা, এটা লাগবে। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার। এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি এটা লাগবে? ভাগ কত হবে? 2s। এস তো না, এখানে যেহেতু কৌণিকের ক্ষেত্রে, তাহলে কৌণিকের ক্ষেত্রে হবে কত? থিটা, 2 থিটা। এটা হচ্ছে কি, ঠিক আছে। এখন দেখো যে ওমেগা নট, ওমেগা নট মানে কি? ওমেগা নট হচ্ছে কি আদি আদি কৌণিক বেগ। আদি কৌণিক বেগ কি কিছু বলছে না? সুইচ অন করলে দেখো এখানে কি বলছে? সুইচ অন, তার মানে কি আগে সুইচ অফ ছিল। সুইচ অফ ছিল তার মানে কি বৈদ্যুতিক পাখা আগে ঘুরছিল না। তার মানে আগে আদি কৌণিক বেগ কত? 0। শেষ কৌণিক বেগ, শেষ কৌণিক বেগ এখানে দেখো কৌণিক বেগ হচ্ছে 20 রেডিয়ান। তার মানে শেষ কৌণিক বেগ কত? 20। তার মানে এখানে ওমেগা স্কয়ার কত হবে? 20 স্কয়ার। 20 স্কয়ার। আর এই যে ওমেগা নট স্কয়ার, আদিবেগ কি আছে? না, আদিবেগ 0, তাহলে এটা বাদ। তারপর 2 গুণ থিটা। থিটা হচ্ছে কি কৌণিক সরণ। এখন থিটা, যে কৌণিক সরণ বুঝলাম, কিন্তু থিটার কি কোনো সূত্র আছে? দেখো থিটা সমান আমরা আবার কি লিখতে পারি? 2 পাই এন লিখতে পারি। থিটা সমান 2 পাই এন। এটা কিভাবে আসলো? এখানে আমি দেখাইছি সবকিছু, এখানে ভালো মতো দেখাইছি। তো এইটা না পড়ে ওইটা যাওয়াই যাবে না। এই যে দেখো, আমরা কি জানি? ওমেগা ইকুয়াল টু 2 পাই এন বাই টি, আবার ওমেগা সমান থিটা বাই টি। এই যে ওমেগা সমান থিটা বাই টি, আবার ওমেগা সমান 2 পাই এন বাই টি। তাহলে এই রাশি আর এই রাশি যদি আমরা মিলাই তাহলে কি থিটা ইকুয়াল টু 2 পাই এন হবে। থিটা ইকুয়াল টু 2 পাই এন। দেখছো এটা? এই যে বেসিক টেসিক এই সূত্রগুলো না পড়ে ওই অঙ্কগুলো সমাধান করা খুব সমস্যা। তাহলে থিটা ইকুয়াল টু কত? 2 পাই এন। তাহলে 2 গুণ 2 গুণ পাই গুণ এন। এন কত? 10। তাহলে উপরে কত? 20 স্কোয়ার কত হবে? 2 স্কোয়ার করলে কত হয়? 4 হয়। এভাবে শর্টকাটে মনে রাখতে, 2 স্কোয়ার করলে 4 হয়। শূন্যকে স্কোয়ার করলে তো কিছুই হয় না, কিন্তু এভাবে যদি কোনো রাশির উপর, তাহলে তো সেটা তো শূন্য না, তাই না? ই হিসাবে আছে, তাহলে ই কে 2টা শূন্য হবে। 20-এর স্কোয়ার হচ্ছে 400। 2 গুণ 2 গুণ পাই গুণ 100, 10। তাহলে কত হবে? 2 2 গুণা 4, 4 10 কে 40, 40 পাই। এখন এখানে 40 পাই, এখানে 400, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটা। এইখানে 4, এখানে আছে কত? 40। তাহলে 4 দিয়ে 40-কে করলে কত হবে? 10 হবে। মানে উপরে 10 থেকে, নিচে কত থাকে? পাই থাকে। উপরে 10, নিচে কত হচ্ছে? পাই। এখন পাইয়ের মান আমরা কত জানি? 3.141, আর উপরে 10, তাই না? এখন নিচের 3, উপরের 10, তাহলে এটা ভাগ করলে মোটামুটি কত আসতে পারে চিন্তা করো। মানে 10-কে যদি এই এই ফুল 1141 এটা যদি বাদই দাও, এটা মনে করো বাদ, এটা যদি মনে করো বাদ, তাহলে কি 10-কে 3 দিয়ে যদি ভাগ করি, মানে 10 দিয়ে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3.99 হয়। 3.99 হয়, তাই না? এতটুকু তো আমরা জানি। 10-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত?
3 দিয়ে ভাগ করে তাহলে কি 3.999 এরকম হয়, 3 পয়েন্ট সামথিং হয়, তাই না? তাহলে 3 পয়েন্ট সামথিং যদি হয়, তাহলে এখানে দেখো 3-র আশেপাশে কোন মান আছে? এই একটা মানই আছে, গ নম্বরই আছে 3-র আশেপাশে, আর কোনো কিছুই 3-র আশেপাশে নাই। তার মানে এটাকে 3.1416 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের কোন মানটার কাছাকাছি আসতে পারে? এই 3-র কাছাকাছি আসতে পারে, 3-র বেশি কম এরকম কাছাকাছি আসতে পারে, এটা দিয়ে আমরা বুঝতে পারি। ঠিক আছে, তাহলে এটার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি গ নম্বর অ্যান্সার হবে 3.18 রেডিয়ান। 10কে 3 দিয়ে ভাগ করলে 3 পয়েন্ট এতর কাছাকাছি হবে কেমনে? এটা তোমরা নিশ্চয়ই জানো। এক, এখানে মনে করো 3, এটা 6, এটা 9। এখানে 0 থেকে শুরু, 0 থেকে 3, 3 থেকে 6, তার মানে এখানে কয়টা ভাগ হইলো বলো? 0 থেকে 3 একটা ভাগ, 0 থেকে 3 একটা ভাগ, 3 থেকে 6 একটা ভাগ, 6 থেকে 9 একটা ভাগ, মানে 3 ভাগ। 3 ভাগে মোটামুটি 10 কভার হয়ে যাচ্ছে। তার মানে 10কে 3 দিয়ে ভাগ করলে 3-এর কাছাকাছি বা 3 থেকে একটু বেশি হয়, এতটুকু তো আমরা জানি, তাই না? তো এটার শর্টকাট হচ্ছে এরকম, এইভাবে শর্টকাট বের করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে 9 নাম্বার। তো এটা দেখো কৃষি গুচ্ছ 2020-21 আসছে। তো চলো আমরা এর পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা 10 নম্বর অঙ্কটা কি বলা আছে? একটি কণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার আবর্তন করে, এর রৈখিক বেগ কত? রৈখিক বেগ দেখো সবকিছু একেবারে লিখে দেওয়া আছে। রৈখিক বেগ ইকুয়াল টু কি? কৌণিক বেগ গুণ ব্যাসার্ধ, ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে এখানে কি হবে? ভি ইকুয়াল টু ওমেগা আর রৈখিক বেগ, বি ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ। ওমেগার বদলে আমরা আবার কি লিখতে পারি? 2πn/t গুণ আর, তাই না? 2πn কত? 30 বার করতেছে, গুণ 30। টি কত? প্রতি মিনিট, মানে কি এই মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলে 60। আর হচ্ছে কি ব্যাসার্ধ কত? 2। এখন এই 30কে 60কে যদি 30 দ্বারা আমরা ভাগ করি তাহলে কত হবে? 2 হবে। এই 2 দিয়ে এই 2 কি হবে? কাটাকাটি হবে, তাহলে কত থাকে? 2 পাই। 2 পাই। ঠিক আছে, তাহলে এখানের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কত হবে? 2 পাই। এটা কৃষি গুচ্ছ 2020-21 সালে আসছে, 2 পাই। ঠিক আছে, তো চলো এখন আমরা পরের অঙ্কটা দেখি। 11 নম্বর যে অঙ্কটা আছে সেই 11 নম্বর অঙ্কটা কি হবে? 11 নম্বর যে অঙ্ক সেই অঙ্কটা হচ্ছে দেখো 5 কেজি ভরের একটি রাইফেল থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 1000 মিটার/সেকেন্ড গতিতে ছুটে যায়। পিছন থেকে রাইফেলের ধাক্কার বেগ কত? এইখানে দেখো একটা 1 লেখা আছে, এগুলো কিন্তু প্রশ্নের মান 1 সেই হিসাবে 1 লেখা আছে, একটা প্রশ্নে 1 মার্ক সেই হিসাবে 1 লেখা আছে, তো এটা কিন্তু প্রশ্নের কিছু না। ঠিক আছে, রাইফেলের ধাক্কার বেগ কত? রাইফেল আর গুলির ক্ষেত্রে আমরা কি জানি? দেখো আদি ভরবেগ m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এখন একটা রাইফেল এবং বুলেট প্রথমে কি দুইটাই স্থির থাকে, তার মানে এর আদি ভরবেগ হচ্ছে কি 0। 0 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের কি লাগবে? আচ্ছা, ভি টু m2 ইকুয়াল টু আমরা লিখতে পারি এই m1 v1 কে এই পাশে নিয়ে গেলে মাইনাস m1 v1। আমাদের লাগবে কি ভি টু। ভি টু ইকুয়াল টু কি মাইনাস m1v1/m2। এখন মাইনাস m1 হচ্ছে কিসের? আমরা ধরছি m1 হচ্ছে আমরা এই যে বুলেটের বুলেটের ধরছি। ওয়ানের যে টার্ম, 1 নম্বরের 1-এর যে টার্ম সেগুলো হচ্ছে আমরা বুলেট নির্দেশ করতেছি, আর 2-এর যে টার্ম সেটা হচ্ছে কি আমরা রাইফেল রাইফেল নির্দেশ করতেছি। ঠিক আছে, তাহলে মাইনাস m1, এম হচ্ছে কি বুলেট, 1-এর টার্ম বুলেটের, তাহলে এম দিয়ে আছে কি আমরা বুলেটের ভর কত? এটাকে গ্রাম আছে, তাহলে কেজিতে নিতে হবে, 200/1000। ভি ওয়ান হচ্ছে কিসের? এই যে বুলেটের কত? 1000, এখানে মাইনাস আছে। আর এম টু হচ্ছে কি রাইফেলের, তাহলে এম টু হচ্ছে কি রাইফেলের 5।
এখন দেখো এখানে 1000 আছে, এখানে 1000 আছে, 1000 1000 কত কাটা, তাহলে তাহলে কত থাকে -20, আর নিচে কত থাকে 5। তাহলে 5 দিয়ে 20 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে -4। ধাক্কাটা যেহেতু পিছন দিকে আঘাত করবে এর জন্য হচ্ছে -4 হবে, মানে বেগটা হচ্ছে পশ্চাৎ বেগ, এর জন্য হচ্ছে মাইনাস মান আসছে, এর জন্য কি আসছে -4 আসছে। কিন্তু যদি শুধুমাত্র মান নিয়ে কাজ করি তাহলে অ্যান্সার কত হবে 4। অ্যান্সার কত হবে 4, তাহলে এটার যে অ্যান্সার সেটা হবে কি 4। এটা কৃষি গুচ্ছ 2020-21 সালে আসছে। ঠিক আছে, তো এর পরের যে অঙ্কটা 12 নম্বর অঙ্কটা সেম অঙ্ক, এটা হচ্ছে বা হয়তো বা আরেকবার রিপিট হয়েছে এই প্রথম অঙ্কটা, এটা 20-21 এই সেম অঙ্কটা এখানে আরেকবার দেওয়া হয়েছে, প্রিন্টেক মিস্টেক সম্ভবত। ঠিক আছে, তো এই অঙ্কটা যেভাবে করছি এই অঙ্কটাও সেভাবে করতে হবে, দেখা একেবারে সব সেম, হুবহু মান টান সব সেম। ঠিক আছে, তো এখন আমরা 13 নম্বর অঙ্কটা দেখি। 13 নম্বর অঙ্ক, এখানে কি বলছে, গাছ থেকে 2 কেজি ভরের একটি নারিকেল নিচের দিকে পড়ে, বাতাসের বাধা 7.6 হলে নারিকেলের মন্দন কত। গাছ থেকে একটা নারিকেল, নারিকেল কোন দিকে পড়তিছে, নিচের দিকে। নিচের দিকে কি, পৃথিবীর আকর্ষণ বল এম জি কাজ করতেছে। বাতাসের বাধা, তার মানে নিচের দিকে যদি পড়ে তাহলে বাতাসের বাধা কোন দিকে, অবশ্যই উপরের দিকে, বাতাসের বাধা উপর দিকে কত 7.6, মানে এ নিচের দিকে পৃথিবী টানতেছে, বাতাসের বাধা উপর দিকে, দুইটার ফলে লব্ধি ত্বরণ তার কোন দিকে, লব্ধি ত্বরণ কিন্তু তার নিচের দিকে, কারণ সে নিচেই পড়তেছে, লব্ধি ত্বরণ এম এ, এম এ কোন কোথায়, নিচের দিকে। তো আমরা কি জানি, এই যে তোমাদের যে আমি সূত্রে এটা পড়াইছিলাম, এখানে দেখো প্রথমে লিখে রাখছে, কোথায় গেল, এইখানে প্রথমে লিখে রাখছি দেখো, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, মানে যতগুলো বল থাকবে সবগুলোর যোগফলের ফলে একটা একদিকে ত্বরণ প্রাপ্ত হবে। তো এখানে কয়টা বল আছে, নিচের দিকে পৃথিবী টানতেছে এই বল, এবং উপরের দিকে বাতাসের বাধা 7.6, এই দুইটার ফলে তার ত্বরণটা কোন দিকে হচ্ছে, নিচের দিকে হচ্ছে। তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, তাহলে নিচের দিকে এম জি, আর উপরের দিকে কত 7.6, এটার ফলে কত এম এ হবে। এম কত, এম হচ্ছে 2, আর জি কত 9.8, 2 × 9.8 - 7.6 ইকুয়াল টু এম এ। এখন 9.8 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হয়, 9 × 2 = 18, এটা আমরা জানি। আর 8.8 কে যদি 8 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 16 হয়, তাহলে 8 × 2 = 16, তার মানে কি 18, যে পয়েন্ট আছে যেহেতু, তার মানে 16 তো হবে না, 1.6 হবে। মানে ব্যাপারটা এইরকম, তোমাদের আমি শর্টকাট জিনিসটা একটু বোঝাচ্ছি। 9 × 2 দিয়ে 9 × 2 = কত, 9 × 2 = 18। তারপরে এখানে দেখো, তাহলে কত, এখান থেকে 9 নিচে, তাহলে কত থাকে 0.8, 0.8 × 2 যদি থাকে, 8 × 2 = কত হবে, যদি 8 থাকে তাহলে 16 হবে, যেহেতু পয়েন্ট আছে তাহলে 1.6 হবে, তাহলে 18 আর 1.6, তাহলে এখানে কত হবে 2 × 9.8, 19.6। 2 × 9.8 কত হয়, হয় হচ্ছে 19.6, 19.6 থেকে 7.6 বাদ ইকুয়াল টু এম এ। এখন 19.6, এখানে দেখো 0.6, এখানে 0.6, 0.6 বাদ, তাহলে কি 19 থেকে 7 বিয়োগ, 19 থেকে 7 বিয়োগ করলে কত হয়, তোমরা হিসাব করো। 19 থেকে যদি 7 বিয়োগ করো তাহলে কত হয়, এটা তো হাতে কলমেই করা যায় তাই না, 19 থেকে 7 বিয়োগ যদি আমরা করি তাহলে যেটা থাকে সেটা হচ্ছে 12 থাকবে, তাই না। 12, মানে 19 থেকে 7 বিয়োগ বলতে এখানে 0.6 তো এখানে আগে থেকেই বাদ হয়ে যাচ্ছে, তারপরে এই পুরোটা থেকে যদি বাদ দিই তাহলে কত হবে 12 থাকবে, মানে 19.6 থেকে যদি আমরা 7.6 বিয়োগ দিই তাহলে যেটা থাকে সেটা হচ্ছে 12 থাকে, তাহলে 12 ইকুয়াল টু এম এ। এখন এম এর মান কত 2, তাহলে এম এর মান 2, তাহলে 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, ত্বরণ পাবো, এই যে নারিকেলের ত্বরণ বা মন্দন যেটাই হোক, তাই না। তাহলে সেটা কত হবে, 12কে 2 দিয়ে ভাগ করলে এ ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু আসবে হচ্ছে 6, এ ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে কত, 6 আসবে।
ঠিক আছে, 19কে এখানে যে 0.6 দিয়ে বিয়োগ দিয়ে 19-এর সাথে 7 বিয়োগ দিলে 12 হয়, এটা মুখে মুখে ক্যালকুলেশন করা যায়। তাই 12কে এই যে এম হচ্ছে 2 দিয়ে ভাগ করলে এ হচ্ছে কত, এ হচ্ছে 6 কে আছে, দেখো 6 আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 6। এভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়। এটা অনেক জায়গায় আসছে, দেখো এস এ ইউতে আসছে, 13 14 10 11তেও আসছে। ঠিক আছে, তো চলো এবার হচ্ছে পরের অঙ্কটা আমরা দেখি। পরের অঙ্ক 14 নম্বর অঙ্ক আমাদের কি বলছে যে আজকে 15 নম্বর অঙ্ক পর্যন্তই, তারপরের যে লেকচার মানে দুইটা লেকচারে একটা অধ্যায় শেষ, তো পরের লেকচারে 16 থেকে 50 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সব শেষ করে দেওয়া হবে। তো এম ভরের একটি কণা সমবেগে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে ঘুরছে। এম ভরের একটি কণা, এম ভরের একটা কণা এম ভরের একটা কণা আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ঘুরছে। একটি পূর্ণ ঘূর্ণনের জন্য কেন্দ্রমুখী বল দ্বারা কণাটির উপর কৃত কাজ কত? কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিক বরাবর কাজ করে, তাই না? তো কেন্দ্রের দিক হচ্ছে এইটা, আর তার সরণের দিক হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে এই দিক বরাবর সরে যাচ্ছে, তাই না? প্রত্যেকটা পয়েন্টে এদিকে যাওয়ার চেষ্টা করছে, তার মানে তার মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে কৃত কাজ কত, এফ এস কস 90 ডিগ্রি। তার কৃত কাজ কত, এফ এস কস 90 ডিগ্রি। কস 90-র মান কত, আমরা জানি কস 90-র মান হচ্ছে কত, 0। তাহলে কোনো কৃত কাজ হবে, কোনো কৃত কাজ হবে না। তাহলে এটার যে অ্যান্সার হবে সেটা হচ্ছে কি ঘ নম্বর, 0, কোনো কৃত কাজ হবে না। তো এখন হচ্ছে আমরা 15 নম্বর অঙ্কটা দেখবো। 15 নম্বর অঙ্কটা দেখেই আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ। তারপরের ক্লাসে অন্য যত এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো আমরা সলভ করবো। এটা কোথায় আসছে দেখো, 15 নম্বর এস এ ইউতে 18-19 সালে আসছে। ঠিক আছে, তো এই প্রশ্নে কি বলা আছে, এখন এখানে কি বলছে যে একটি চাকা, এখানে ঢাকা লেগছে, এখানে একটি চাকা হবে। একটি চাকা 4 মিনিটে 10 সেকেন্ডে সময়, মানে 4 মিনিট 10 সেকেন্ড, মানে মোট কত হলো, 4 মিনিটে কত হয়, 240 আর প্লাস 10, এই হচ্ছে মোট সেকেন্ড, মানে 250 আর কি। 250 সেকেন্ড সময়ে 200 বার ঘুরে 500 মিটার পথ যেতে পারে। চাকাটির পরিধিস্থ কোনো একটি কণার রৈখিক বেগ কত? আমাদের কি চাইছে, রৈখিক বেগ। রৈখিক বেগের ফর্মুলা কি এখানে তোমাদের দেখাইছিলাম, ভি ইকুয়াল টু ওমেগা আর। দেখো আরো পরে সম্ভবত, ঠিক আছে, ভি ইকুয়াল টু ওমেগা আর, ভি ইকুয়াল টু ওমেগা আর। ঠিক আছে, তাহলে ভি ইকুয়াল টু কি, ওমেগা আর। ঠিক আছে, তো ওমেগার বদলে আমরা আবার কি লিখতে পারি, 2 পাই n/t লিখতে পারি, গুণ আর। এখন একটা জিনিস দেখো, যে চাকাটা যখন একবার ঘোরে তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে। দেখো 200 বার ঘুরে সে 500 মিটার যায়। 200 বার ঘুরে কত মিটার যায়, 500 মিটার যায়। তাহলে একবার ঘুরলে কত মিটার যাবে, 500 ভাগ 200, তাহলে কত হবে, 0 0 0 0 কাটা, 2 দিয়ে 5 রে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত জানি, কত হবে 2.5, আর আই রে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 5, 2.5। তার মানে একবার ঘুরলে সে কত যায়, 2.5 বার যায়। এখন একবার ঘুরলে সে 2.5 মিটার যায়। এখন একবার ঘোরা বলতে আমরা কি বুঝি, একটা একটা মানে বৃত্ত বা একটা চাকা যদি একবার ঘুরে তার মানে কি সে তার পরিধি সমান পথ অতিক্রম করে, তাই না? তার পরিধির সূত্র কি, 2 পাই আর। তার মানে কি 2 পাই আর পথ অতিক্রম সমান কত, 2.5 মিটার। 2 পাই আর পথ অতিক্রম করলে কতটুকু হয়, 2.5 মিটার। তাহলে আর ইকুয়াল টু কত, 2.5/2 পাই। ঠিক আছে, আর ইকুয়াল টু 2.5/2 পাই। তো এখানে দেখো, এখানে সূত্র, এই সূত্রটা যেটা লিখতেছিলাম, 2 পাই n/t গুণ আর, তাহলে আর এর বদলে আমরা কি লিখতে পারি, 2.5/2 পাই গুণ 2.5/2 পাই। এই 2 পাই এই 2 পাই কি কাটাকাটি চলে যায়, এই 2 পাই এই 2 পাই কাটাকাটি, তাহলে কত থাকে, n/t গুণ 2.5। এন কত, কতবার ঘুরছে দেখো, 4 মিনিট সময় 200 বার ঘুরছে, তাহলে এন কত হবে, 200। এটা এখানে এন কত হবে, 200। সময় কত, টি, টি দেখো এখানে 4 মিনিট, 4 মিনিটে 4 6
24, 240 আর এখানে 10 সেকেন্ড মানে 250 সেকেন্ড। তাহলে এখানে কত হবে? 250। আর এখানে কত আছে? 2.5। 2.5, ঠিক আছে। এখন দেখো 2.5 কে যদি 250 কে যদি আমরা ভাগ করি তাহলে কত হইতে পারে? কত হইতে পারে দেখো, 2.5 এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে কত হবে? 250। 2.5 এর সাথে 100 গুণ করলে কত হবে? 250। মনে করো আমরা উপর নিচে 100 গুণ করে দেব, ঠিক আছে। উপর নিচে 100 গুণ করে দেব। উপরের নিচে যদি 100 গুণ করে দিই, কেন 2.5 এর সাথে 100 গুণ করলে 250 হয়? কারণ কি, 10-এর জন্য এই দশমিকটা এক ঘর ডানে যাবে, এবং আরো একটা এই যে 10-এর জন্য মানে 100-তে কয়টা শূন্য? দুইটা শূন্য। একটা শূন্যের জন্য দশমিকটা ডানে যাবে, আরেকটা শূন্যের জন্য এখানে বসে যাবে 250। তাহলে যদি আমরা উপরে 100 দিয়ে গুণ করি তাহলে উপরে কত হবে? 250। তাহলে উপরে যদি 100 দিয়ে গুণ করছি, নিচে 100 দিয়ে গুণ করতে হবে। নিচে 100 দিয়ে গুণ করলে কত হবে? 100-তে কয়টা শূন্য থাকে? দুইটা শূন্য। তাহলে এখানে দুইটা শূন্য বসে যাবে। এখন দেখো এই শূন্য কাটা দিলাম, এই শূন্য কাটা দিলাম। তাহলে 25, 250, তাহলে কত হবে? 10 হবে। 10। আবার এই 10 দিয়ে 20টা কাটলে কত হবে? 10 দিয়ে 20টা কাটলে কত হবে? 2 হবে। তাহলে এখানে যে কণার বেগ এটা কত হবে? 2 হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে এভাবে হ্যান্ড ক্যালকুলেশন করা লাগে। তো যদি বুঝতে না পারো এটা আবার দেখবা, স্লোলি দেখবা, দরকার হলে আরো একবার দুইবার দেখবা। যদি না বুঝো, না বুঝার কিছু নেই, আমি সব একেবারে ভেঙে ভেঙে বোঝাই দিছি। তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে এখানে আর যতগুলো এমসিকিউ আছে সেই এমসিকিউ গুলো শেষ করে দেওয়া হবে। এই অধ্যায়ে কেবল 15টা হয়েছে, এই অধ্যায়ে 50টা এমসিকিউ রেখেছি আমি। এই অধ্যায়ের খালি কৃষি গুচ্ছের 50টা এমসিকিউ রাখা হয়েছে। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকো এবং পরবর্তী ক্লাস করার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।